সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আসলে খুবই আমাদের আলোচনায় থাকে সবসময়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম। এখন এই সোশ্যাল মিডিয়ার উপরে আমরা আসলে অনেকভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমরা নির্ভরশীল হয়ে পড়েছি এবং অনেক সময় এই নির্ভরশীলতাটা এত অতিরিক্ত হয়ে যায় কি অথবা এটার মাধ্যমে এমন কিছু তথ্য আদান প্রদান হয় যেটা আমরা যারা কাজ করছি মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের কাছে কিছু খবর আসে, তাদের কাছে কিছু তথ্য আসে বা আমাদের যে ক্লায়েন্টরা আসেন আমাদের কাছে তারা বলেন যে তাদেরকে কিছু জিনিস ভীষণভাবে ডিস্টার্ব করছে, ভীষণভাবে তাদের জীবনধারার মধ্যে একটা বড় একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। তো সেটাই আজকে আলোচনা করতে চাইছি যে সোশ্যাল মিডিয়া যখন আমরা অতিরিক্ত ব্যবহার করছি, আমরা সাধারণত যে মাধ্যমগুলো আছে যোগাযোগের, ফেসবুকের সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ফেসবুক, সেখান থেকে আমাদের একটা মানসিক একটা তো অবস্থার পরিবর্তন হচ্ছে। এছাড়া ইনস্টাগ্রাম, নানান রকম হোয়াটসঅ্যাপ, নানান রকম ভিডিও আদান প্রদান, এগুলো তো হচ্ছেই। তো সেই জায়গা থেকে আসলে একটা নির্ভরশীলতা কিন্তু আমাদের সবারই কিছু না অল্প বিস্তর তৈরি হয়েছে। তো এটার আমাদের মনের স্বাস্থ্যের উপরে এটার কি কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা, আজকে আমরা যেহেতু মনের স্বাস্থ্য নিয়ে কথা বলি সেটা নিয়ে আজকে কথা বলতে চাইছি। যারা স্টুডিওতে আছে আমার সাথে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে ইরশাদ জাহান বিথি। বিথি আগেও অনেকবার এসছে, ও কানাডাতে কাজ করছিল, সোশ্যাল ওয়ার্কের উপর ট্রেনিং নিয়ে ওখানে কাজ করছিল, এখন ও ঢাকাতে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আরেকজন হচ্ছে ফয়সাল আহমেদ রাফি। ফয়সালও একটু নতুন মুখ। ফয়সাল একটা নিজের উদ্যোগে একটি অর্গানাইজেশন শুরু করেছে যেটারও ফাউন্ডার হিসেবে ও নিজেকে পরিচিত করবে, কারণ ওই এটাকে গড়ে তুলেছে, যেটার নাম হচ্ছে মাইন্ডওয়েজ। তো আমি ফয়সালকেও স্বাগত জানাচ্ছি। আমার দুজনেই আমার ডাইরেক্ট স্টুডেন্ট, যদিও আমার সেই শিক্ষক পরিচয় তো থেকেই যায় সব সময়। তো ও অনেক ইদানিংকালের স্টুডেন্ট, তুমি আরও আগের স্টুডেন্ট। দুজনকে স্বাগত। তো বিথি, তুমি অনেকদিন পরে এসছো, ফয়সালের জন্য একটু সময় রেখো তুমি যদি শুরু করতে চাও। আচ্ছা, তো আজকের টপিকটা আসলে তো একদম প্রেজেন্ট সিচুয়েশনের বিষয়। এটা সোশ্যাল মিডিয়া ছাড়া ইদানিং আমরা কেউ থাকতে পারি না। হ্যাঁ, আবার সোশ্যাল মিডিয়া আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর তো একটা খুব বড় একটা প্রভাব ফেলছে। তো আমি বলবো যে হ্যাঁ, এটা তো একটা নেতিবাচক প্রভাব ফেলছে। নেতিবাচকের মধ্যে যেমন আমরা সবাই কেমন জানি এক সেকেন্ডও মনে হয় থাকতে পারি না যে একটুখানি দেখি, ঘুম থেকে উঠেই কিন্তু আমরা একটু চেক করি যে অনেকটা অ্যাডিকশনের মতো হয়ে আছে। তো আমাদের নেতিবাচক প্রভাবগুলোর মধ্যে যেটা হয় যে আমাদের মধ্যে কিন্তু অস্থিরতা বেড়ে গেছে অনেক বেশি। হ্যাঁ, এবং আমরা যেটা হচ্ছে যে অল্পতেই জিনিসটা নিয়ে খুব ভাবি, এটা কি হলো, কেন হলো। এবং যখন কোনো একটা ঘটনা হয়, স্পেশালি লাইক কোনো একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা যখনই হয়, ভালো ঘটনা তো আমরা ফান হিসেবে দেখি, সেটা একরকম, কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা যদি ঘটে, যেমন কোনো কিছুদিন আগে যেমন একটা প্লেন ক্র্যাশ হলো, হ্যাঁ, মাইলস্টোন স্কুলে, এটার কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট পড়ে। দেখেও কেউ ট্রমাটাইজ হয়ে যেতে পারে। হয়তো সে ওখানে প্রেজেন্ট নাই, কিন্তু ওই ঘটনাটা দেখে, এবং বারবার কিন্তু আসতে থাকে। আমরা জানি যে এগুলা বারবার সবাই আমরা যখন চেক করি ভিউ হতে থাকে, নানানভাবে হতে থাকে। সো আমি বলবো যে দুশ্চিন্তাটা যেমন বাড়া, অস্থিরতা মানুষের মধ্যে, এবং মানুষ খুব সিরিয়াস হয়ে যায় ওই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, এটা সত্য না মিথ্যে সেটা কিন্তু কেউ যাচাই করে না। যখন জিনিসটা দেখেই সবাই ভাবে এই মনে হয় এই ঘটনাটাই হচ্ছে, এবং সবার মধ্যে যেটা হয় নিজের জীবনের সাথে কোথায় যেন একটা মিল নিয়ে আরও অস্থিরতাটা তৈরি হয়। এক ধরনের হতাশায় ভোগা, অল্পতেই মনে করেন যে তারপরে আরেকটা হচ্ছে যে এক ধরনের কম্পিটিশন তৈরি হওয়া, যে সোশ্যাল মিডিয়ায় যেটা হয় কি অনেকেই তো সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। হ্যাঁ, যেমন আমার একটা কেসের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল যে তারা দুজন একটু আগে কিন্তু ঝগড়া করেছে। হ্যাঁ, যখন বললো যে ছবিটা দিবে, তখন তারা দুজনে এমনভাবে হাসি মুখ নিয়ে ছবি তোলা যে কেউ দেখলে ভাববে যে ওদের জীবনে কখনো কোনো প্রবলেম নাই। তার একটু পরে কিন্তু আবার ঝগড়া। হ্যাঁ, তো ছবিগুলা তো যাচ্ছে একটা পলিশ ওয়েতে, হ্যাঁ, যে খুব সুন্দর তাদের জীবনে বাস্তব চিত্রটা দিচ্ছে না, হ্যাঁ, রিয়েলিটির সাথে কেউ নাই।
দেন হচ্ছে যে অনেকের মধ্যে কম্পেয়ার ব্যাপারটা যেটা কাজ করে, যে ও মনে হয় অনেক ভালো আছে, আমি মনে হয় ভালো নেই। দেন হচ্ছে যে কম্পিটিশন, যেটা যে আমাকে আরেকটু এইভাবে করতে হবে, আমাকে অনেক বেশি ফোকাস করতে হবে। এখন কিন্তু সবার মধ্যে ওই যে শোয়িং ব্যাপারটা বেশি কাজ করে, যতটুকু না সে রিয়েলিটির মধ্যে আছে তার মধ্যে। তারপরে হচ্ছে যে মানে সে হচ্ছে যে ওইটা নিয়েই বারবার মানে এক ধরনের অবসেশনাল থটের মতো হয়ে যায়। হ্যাঁ, যে বারবার সেই চিন্তাটা করছে, ঘুমের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এডিকশন তৈরি হচ্ছে, নানান ধরনের ওই জিনিসটা পাওয়ার জন্য সে হয়তো এক ধরনের ক্রাইমের সাথে জড়িত হয়ে যাচ্ছে, যে কিভাবে আমি ওটাকে উদ্ধার করব, হ্যাঁ, কিভাবে আমি আমাকে ওই পজিশনে নিয়ে যাব। এটা কি ভালো না খারাপ সেটা কিন্তু এখন আর কেউ বাছাই করে দেখছে না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এই প্রভাবগুলা অনেক বর্তমানে অনেক বেশি, এবং দিনের পর দিন দেখতে দেখতে যেটা হয় কি, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে। হ্যাঁ, যেমন এইটার প্রভাবের কারণে রিসেন্টলি কিন্তু আমেরিকায় বলেছে যে স্কুল কলেজগুলোতে তারা একটা অফ করে দিয়েছে। হ্যাঁ, সুইসাইডের হারও কিন্তু অনেক বেড়ে গিয়েছে আপা। হ্যাঁ, যে আগে যেমন, তারপরে আবার এখন তো দেখা যাচ্ছে সুইসাইড নোটও রেখে যাচ্ছে। হ্যাঁ, এবং উনি সামনে এসে বলে যাচ্ছেন আমি এইভাবে করছি। হ্যাঁ, দেন বাচ্চারা যখন ওই যে কোনো কিছু দেখে, যেমন আমরা যখন টিভিতে কিছু ক্রাইমের ইয়েগুলা দেখি, নাটক বা মানে কোনো একটা মুভি দেখি, সেটাকে ফলো করে ওইভাবে সিচুয়েশনটাকে নিয়ে আসার চেষ্টা করছে। হ্যাঁ, তো এইগুলা আমার কাছে মনে হয় অনেক বেশি নেতিবাচক প্রতিক্রিয়া। রাফি? ম্যাডাম, আপু অনেকাংশেই বলে দিয়েছে। সো মূলত সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মূল উদ্দেশ্য ছিল কানেকশন তৈরি করা, মানে আমাদের যত প্রথম দিকের উদ্দেশ্য যখন প্ল্যাটফর্মগুলো তৈরি হয়, যে আমাদের মধ্যে ইন্টার কানেকশনটা কি বেশ ভালোভাবে ইস্টাবলিশ করা। কিন্তু দেখা গিয়েছে যেটা, যে এই ভার্চুয়াল কানেকশন তৈরি করতে গিয়ে আমরা বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, এবং রিয়েল যে কানেকশনটা আমরা পেতে চাই একটা মানুষের সাথে, যে ওয়ার্ম এমপ্যাথেটিক যে বন্ডিংটা আমরা চাই, সেটা আসলে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে না। সো ফলে যেটা হচ্ছে যে সবসময় একটা অপ্রাপ্তি, একটা লোনলিনেস, একটা না পাওয়ার জায়গা কিন্তু থেকেই যায়। সেখান থেকেই আসলে যে আপা যেটা মেনশন করলেন, যে একাকিত্ব, আইসোলেট করে ফেলা নিজেকে, সুইসাইডাল আইডিয়েশন পর্যন্ত তৈরি হওয়া, কারণ সে এত বেশি সোশ্যাল মিডিয়া ইনভলভ থাকছে বা অতিরিক্ত ব্যবহার করছে, একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারছে না। আর যখন সে রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসছে, তখন সে বুঝতে পারছে যে তার আশপাশে আসলে কেউ নাই, বা তার যে মনের অবস্থাটা বোঝার জন্য যে কানেকশনটা দরকার, সেরকম কানেকশনগুলো আর অবশিষ্ট নাই, কারণ সে অতিমাত্রায় ভার্চুয়াল দুনিয়ার প্রতি আসক্তি তৈরি হয়েছিল। এছাড়াও হচ্ছে যেটা, যে এই কানেকশনটা অ্যাডিকশন আমরা এই কারণে বলছি যে প্রথমে যে পজিটিভ ফিলিংসটা থাকে এটার প্রতি তাদের অ্যাট্রাকশনটা তৈরি হয়, কিন্তু আলটিমেটলি তো এখান থেকে কোনো অ্যাকচুয়াল কোনো ডেভেলপমেন্ট তারা দেখতে পায় না, যে একটা ভালো বন্ডিং বা ভালো কানেকশন। ফলে যেটা দেখা যায় যে অলওয়েজ একটা ফিয়ার অফ মিসিং আউটের মধ্যে থাকে, যে একদিকে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে তার কানেকশন নাই, আরেকদিকে সোশ্যাল মিডিয়াতে আপু যেটা বললেন যে পলিশ ছবি, অনেক ভালো ভালো ইভেন্ট, অনেক কিছু দেখছে। সো ফলে দেখা যাচ্ছে যেটা, যে সে সবসময় মনে করছে কিছু না কিছু সে মিস করছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আবার সে ওই কানেকশনটা কোনোভাবেই ফিল করতে পারছে না। সো সেখান থেকে দেখা যায় যে তাদের মধ্যে আসলে এক ধরনের আর কি হতাশা, বিচ্ছিন্নতা, হীনমন্যতা বোধ তৈরি হয়, লো সেলফ এস্টিম খুব বেশি থাকে, এবং একই সাথে হচ্ছে যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারটা অনেক বাড়তে থাকে, যে কোনোভাবেই হোক তার সেটা পেতে হবে। সো সেখানে আর কি আমরা দেখতে পাই যেটা, যে পরবর্তীতে দীর্ঘমেয়াদে তাদের মানসিক অবস্থার অবনতি ঘটে, মানসিক বিভিন্ন রোগ থেকে শুরু করে তার সম্পর্কে জটিলতা তৈরি হয়, পারিবারিক বিভিন্ন সম্পর্কের মাঝে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়, এমনকি সামাজিক যে সম্পর্কগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। তার পাশের বাসায় বা পাশের তাদের যে কমিউনিটি আছে সেখানে সে এঙ্গেজড হচ্ছে না, সে ভার্চুয়ালি এঙ্গেজড হচ্ছে, কিন্তু যখন রিয়েল লাইফে সে নামছে সেখানে সে কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে। সো এর ফলে দেখা যাচ্ছে যে সামাজিক যেই কানেকশনটা তার থাকা দরকার, যে সাপোর্টটা আমরা যেটা বলে আসি মানুষ মাত্রই সামাজিক জীব, সেই জায়গাটাতে কিন্তু আর থাকছে না, ফলে মানসিক অবস্থা ক্রমান্বয়ে আরো অবনতির দিকে যাচ্ছে বা যায় আর কি। আবার সামাজিক দক্ষতাটাও কিন্তু ওরকম করে বিকাশ করে না, বিকাশ লাভ করে না, কারণ আমাকে তো আমি তো একটা সত্যিকার ইন্টারঅ্যাকশন করছি না, মানে আমি আমাকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারছি, কিন্তু সরাসরি যখন আমরা একজন আরেকজনের সঙ্গে ইন্টারঅ্যাকশন করি তখন তো আমাদের অনেক রকম
মানে সোশ্যাল Experience স্কিল হয়। গুলো দরকার হয়। এটা আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি দেখেছি, তারা যখন আমাদের সাথে কথা বলতে আসে বা কাজ করতে আসে, তারা হয়তো একই ক্লাসে 50 জন 100 জন স্টুডেন্ট আছে, কিন্তু সে আমাকে রিপোর্ট করছে যে সে কারোর সঙ্গে কথা বলতে পারছে না, সে সামনে গিয়ে কথা বলতে ভয় পাচ্ছে, সে কোনোভাবে নিজেকে প্রকাশ করতে পারছে না। তো এই জিনিসটা আসলে তার সামাজিক যে দক্ষতাগুলো দরকার, সেটা যে চর্চার অভাব, সেই জিনিসটা স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু অন্যদিকে তারা আবার প্রত্যেকেই সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে খুবই সক্রিয়। তো ফলে যেটা হচ্ছে যে তারা একটা ফেক সেন্স অফ এক্সিস্টেন্স সেখানে তৈরি করছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে তার আইসোলেটেডই থাকছে, যেটা দীর্ঘমেয়াদে আসলে মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। আরেকটা যেটা দেখলাম যে স্ক্যান্ডাল, মানে ধরো কেউ একটা ভুল করে ফেলেছে, ভুল তো মানুষ মাত্রই করে, সেইটা যে এত দ্রুত ছড়ায়, মানে বুলিং এর শিকার হওয়া, মানে হয় না যে তখন সবাই বুলি করতে থাকে যে ও এমন কেন, ওর ভালো করে মানুষ হয় নাই, বাবা মা ঠিক করে বড় করে নাই, বাবা মাকে তখন দোষারোপ করা হচ্ছে। মানে হয় না, স্ক্যান্ডাল গুলো মনে হয় যেন একদম বাতাসেরও আগে ছড়াচ্ছে আর কি। তো বিশেষ করে যারা একটু হয়তো লাইমলাইটে আছে, তাদের স্ক্যান্ডাল গুলো আরোই মানে তাড়াতাড়ি ছড়াচ্ছে আর কি, যার জন্য একটা আমাদের মধ্যেও কিন্তু একটা সবসময় একটা ভীতি কাজ করে যে কখন কে কি বলবে, কে কি হয়ে যাবে। না আমি যেমন একটা এই যে গতকালকে আমি একটা পিকচার দেখতেছিলাম আর কি, সেটা প্লেনের মধ্যে মানে ভিডিওতে আসছে আর কি, একটা হঠাৎ করে একটা ছবি চলে আসছে। ছবিটা হচ্ছে এরকম যে ইউটিউবে না, ফেসবুকের যে অনেক সময় যে ভিডিও অনেকে শেয়ার করে, রিল আসে বা এরকম, তো সেখানে একটা স্টিল ছবি, যে যিনি ছবিটা দিয়েছেন তিনি ফান করে লিখেছেন যে মানে যার ছবি দিয়েছেন উনি একটু এইজেড, মানে একটু বয়স, কিন্তু তার কাপড় ঠিক ছিল না, হ্যাঁ, মানে পুরুষ ছিলেন কিন্তু তার এই সামনের বাটনগুলা মানে খোলা ছিল। তো সে ওখানে একটা ফান করে একটা কমেন্ট লিখেছে। তো যাকে দিয়েছেন সে কিন্তু জানেও না, প্লেনের মধ্যে ছবি আমি দেখলাম যে কোনো এক অ্যাঙ্গেল থেকে ছবিটা তোলা, হ্যাঁ। তো এই যে মানে এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার না, যে যিনি উনি তো জানছেন না যে উনাকে নিয়ে এরকম একটা নেগেটিভ কমেন্ট দেওয়া, এবং সেটার মধ্যে অনেক রিয়াক্ট, হ্যাঁ, যে হাহা চিহ্ন দেওয়া, অনেক ধরনের কমেন্ট করে যাচ্ছে যে এতই খাইয়েছে, এত কিছু হয়েছে, এরকম আর কি করা। তো এই যে যদি সেই পার্সনটা দেখেন, মানে উনি তো সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন, হ্যাঁ। এবং এরকম ক্ষেত্রে হয় না যে যদি সেটা মেয়ে হয়, মেয়ের স্ক্যান্ডালটা আরো ফাস্টার ছড়ায় চারিদিকে, হ্যাঁ। অনেক সময় তো আমরা তো সবসময় আসলে পারফেক্ট হয়ে থাকতে পারি না, আমাদের তো একটু কাপড় চোপড় একটু এদিক সেদিক হবেই আমরা চলাফেরা করতে গেলে, সেটাকে যদি স্ক্রিন আউট করে স্ক্রিনশট নিয়ে এইভাবে দেওয়া হয়, এটা আসলে সোশ্যাল মিডিয়া এই ধরনের জিনিসগুলো মানুষের মেন্টাল ইম্প্যাক্টটা সাংঘাতিক ভাবে পড়ে, অনেক বেশি। মানে মানুষের আপনি যেটা বললেন যে ভয়ে থাকা, মানসিক স্বাস্থ্যের উপরে না এটা একটা অনেক, মানে অনেকে হয়তো আমাদের এই কথাগুলো পছন্দ করবে না, কারণ তারা বলবে যে সোশ্যাল মিডিয়ার তো ভালো দিকও আছে। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া, তুমি একটা নতুন ভেঞ্চার শুরু করেছো, তুমি তো সোশ্যাল মিডিয়ার থ্রুতেই তো যোগাযোগ করছো মানুষের সাথে, তো ওটার যেমন একটা ভালো দিক আছে, কিন্তু আমরা যখন এটাকে মিসইউজ করছি, অ্যাবিউজ করছি, তখন কিন্তু ওটার প্রতিক্রিয়াটা অনেক বেশি সুদূর প্রসারী হচ্ছে, এবং এটা লং লাস্টিংও হচ্ছে। মানে এটা নিয়ে আলোচনা শেষই হচ্ছে না, তাই না? ওর আবার ডালপালা গজাচ্ছে আর কি। কারণ ওইখানে ম্যাডাম নিয়ন্ত্রণ নেই তো। আমরা যেমন বাস্তব দুনিয়াতে একটা কাঠামোতে থাকি, আমি এই প্রোগ্রামে আছি, আমি কি কথা বলবো না বলবো, আমি আপনার কথা চিন্তা করছি, আপুর কথা চিন্তা করছি, কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু আমি টুপ করে একটা কমেন্ট করে বসতে পারি, মেহতাব ম্যাম এইটা, বিথি আপু এইটা, ওইখানে কিন্তু কোনো আমার কোনো ওই বাউন্ডারি কাজ করে না। তো ফলে দেখা যায় এটা আমাকে তো এফেক্ট করছে, আমার মানসিক অস্থিরতাটাকে তো তৈরি করছি। এখন যাদের সম্পর্কে আমি মন্তব্য করছি বা কোনো কিছু করছি, সেটাও কিন্তু আর কি দীর্ঘমেয়াদে হচ্ছে তাদেরকেও এফেক্ট করতে শুরু করেছে। তো একটা সাইকেল অফ বুলিং, একটা সাইকেল অফ অ্যাবিউজ আমরা কিন্তু আর কি দেখতে পাচ্ছি। এবং সম্প্রতি আমরা যদি দেখতে পাই তরুণদের মাঝে শুধু সামাজিক মাধ্যমে অতিরিক্ত নির্ভরতার কারণে তাদের মধ্যে যে ধরনের আইসোলেশন তৈরি হচ্ছে, এতে সুইসাইডের প্রবণতা প্রচুর পরিমাণে। এবং আপু যেটা বললেন যে অনেকে সুইসাইড নোট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে
তৈরি করছে। সো একদিকে সে বুলিং এর শিকারও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আবার তার সেই ফিলিংসটাকে বা অনুভূতিটাকে প্রকাশও করছে সামাজিক মাধ্যমে, এবং আলটিমেটলি সে কিন্তু একাকিত্বের মধ্যেই আর কি আত্মহত্যার মতো একটা ডিসিশন নিতে বাধ্য হলো বা নেয় আর কি। এমনকি সে হেল্প সিক করাটাও তার জন্য ডিফিকাল্ট হয়ে যায় সামাজিক মাধ্যমে যখন তাকে নিয়ে বুলি করা হয় বা তাকে হেয় প্রতিপন্ন করা হয়। সো সেখান থেকে আর কি আমার মনে হয় যে ওইখানে সুপারভিশন বা গাইডেন্সের জায়গাটাও আর কি একটা বড় প্যারেন্টাল গাইডেন্স বলে একটা ব্যাপার আছে না, পিজি বলে, ওইটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করে সাধারণত উন্নত বিশ্বে। আমাদের এখানে তো এই সমস্ত কিছু নাই। মানে আমার বাচ্চাটা ওটার ভেতরে ঢুকে কি করছে মা বাবা অনেক সময় জানেন না, ও হয়তো মার ফোনটা নিয়ে গিয়ে ওর অনেক কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে যে বিটিএস এর একটা ফোন এসেছিল, ওই যে বিটিএস এর উপরে অনেক বেশি আসক্তি, এরকম করে অনেক কিছুর উপরে আসক্তিও কিন্তু তৈরি হচ্ছে। এমনকি ম্যাম আর কি যারা টিনেজার, যারা বাবা মার ফোন দিয়ে হচ্ছে নানা রকম ভাবে কানেকশনটা তৈরি করছে এবং আসক্তিটা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওরা আগ্রহের বশত এমন অনেক সম্পর্ক গড়ে তুলছে যেগুলো তার জন্য ক্ষতিকর। এমন সব ছবি আদান প্রদান করছে, ইন্টিমেট ছবি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছবি, যেগুলো পরবর্তী অ্যাডাল্ট লাইফের জন্য তার জন্য খুবই থ্রেটেনিং। সেগুলোই কিন্তু স্ক্যান্ডাল এবং ভাইরাল আকারে আর কি আমরা দেখতে পাই। এমনকি এই বিষয়গুলোতে সতর্ক না হওয়ার ফলে প্যারেন্টাল গাইডেন্স প্লাস আর কি মাস লেভেলে যে সতর্কতাটা দরকার, বিশেষ করে বাচ্চাদের স্কুল কেন্দ্রিক, যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, সেটার অভাবে দেখা যাচ্ছে যে ডিপেন্ডেন্সিটা আরো বেশি বেড়ে যাচ্ছে, যেটা আসলে সামগ্রিকভাবে তার ডেভেলপমেন্ট বা মানসিক যে বিকাশ সেটাই বাধাগ্রস্ত করছে। এবং যখন ওই যে একজন কেউ হয়তো কোনো একটা কথা বলছে, অযথা কিন্তু মানে এনিমি তৈরি হচ্ছে একজন আরেকজনের সাথে, চিনিও না, হ্যাঁ, মানে শুধুমাত্র একটা কমেন্টের কারণে একজন আরেকজনের শত্রু, এবং ননস্টপ তারা আবার তাদের জন্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা খুব ফানি, কিন্তু এটা খুব কষ্টকর। মানে ধরো তোমার সাথে আমার মতের মিলছে না, আমি কিন্তু তোমার পেছনে পড়ে যাব, একদম তোমাকে আমি একেবারে যতভাবে ছোট করা যায়, যতভাবে তোমাকে মানুষের কাছে ওপেন করে দেওয়া যায়, মানে তোমাকে এক্সপোজ করার জন্য আমি উঠে পড়ে লাগবো, কারণ তোমার কিছু কথা জিনিস আমার পছন্দ, তোমাকে আমি চিনিও না, তোমার কোনো একটা মতামত আমার পছন্দ হয় না, তারপরে আমি তোমার পেছনে পড়ে গেলাম, তারপরে আবার আরো কিছু লোক জুটে যায় তখন, হ্যাঁ, তখন কিন্তু একটা দলীয় ভাবে সংঘবদ্ধ একটা মানে বুলিং এর শিকার হই আর কি, সংঘবদ্ধ ভাবে। তো রিসেন্টলি একটা ঘটনা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, যেটা থেকে আমি ভাবলাম এই ধরনের আলোচনাটা হওয়া দরকার, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা তো ঘটতেই পারে এরকম ঘটনা, কিন্তু দেখা যাচ্ছে আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় স্বজনও বাবা মাকে ফোন করছে, যেটা কি তোমার বাচ্চা নাকি, হ্যাঁ, তো মানে হয় না, বাবা মার জন্য ভীষণ এম্বারাসিং হয়েছে আর কি, তারা ফোন রিসিভ করতে করতে তাদের অবস্থা কাহিল, এত ছড়িয়েছে ব্যাপারটা। আমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বরাবরের মতন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর, আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম, আমরা বিরতির আগে পুরোটা সময়ই সেটা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার করি আমরা, সেটার অতিরিক্ত ব্যবহার করছি। মানে এ ধরনেরই একটা ধারণা মনে হয় অনেকেই পোষণ করে যে আমরা ব্যবহার করতে গিয়ে আমরা নিজেদের কথা অনেক সময় ভুলে যাই। তো এই যে আমরা অতিরিক্ত ব্যবহার করছি, তার ফলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে এর কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? ডেফিনেটলি অনেক পজিটিভ দিক আছে। আমি যখন নতুন একটা কিছু শুরু করছি, আমি অনেককে জানাতে পারছি, আমি গ্রুপ তৈরি করে তাদের সাথে যোগাযোগ করতে পারছি, হয়তো ভালো কিছু ভেঞ্চার হচ্ছে, সেখানে আমরা বলবো না যে সোশ্যাল মিডিয়া সবটুকুই খারাপ করছে, সেটা বললে হয়তো আমাদের অবিচার করা হবে, কিন্তু আমাদের যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, একটা সামাজিক অবক্ষয়ের জায়গা যে আমরা দেখতে পাচ্ছি, বা অবক্ষয়টা ভীষণ বেরিয়ে আসছে, আমাদের যে কতটা অবক্ষয় হয়েছে সেটা ওই যে ছবিটা তুমি যে বলছিলে যে তার বাটনটা লাগানো ছিল না, মানে সেও জানেও না তার ছবি তোলা হয়েছে।
তো এটাকে নিয়ে যে একটা নানান রকম আলোচনার সূত্রপাত ঘটালো, তো তাতে করে আমাদের কিন্তু একটা আমাদের ভেতরের যে ক্লেদাক্ত দিকটা, আমাদের যে অন্ধকার দিকটা কিন্তু আমরা বের করে সামনে নিয়ে আসছি। সেটাতে করে কিন্তু অন্যদের যারা শুনছে বা দেখছে তারাও কিন্তু অনেক সময় আহত হচ্ছে, বিষণ্ণ হচ্ছে, অন্যকেও কিন্তু এফেক্ট করছে জিনিসটা। এবং বয়স ভেদেও কিন্তু আপনার চিন্তা করছে না যেটা কাকে নিয়ে কথা বলছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে রেসপেক্ট জিনিসটা থাকছে না। হ্যাঁ, আমি একটা ছোট্ট একটা কেসের কথা বলি আমার। এবং আমরা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় এই মেন্টাল হেলথ ইম্প্যাক্টের মধ্যে যেটা যে ছোটখাটো বিষয়গুলোকে খুব ধরে ফেলছি আর কি। হ্যাঁ, আমার একটা কেস, সে অ্যাডাল্ট একটা মেয়ে, তো ওর প্রবলেম হলো কি ও এরকম সোশ্যাল মিডিয়া ইউজ করে, কিন্তু সে ফোকাস করে তাকে কে লাইক রিয়াক্ট দিল, কে লাভ দিল, কে কেয়ারিং দিল, এরকম। হ্যাঁ, তো মানে আমার কাছে তার প্রবলেমই ছিল যে আমাকে হচ্ছে লাভ রিয়াক্ট দেয় না, আমাকে সবাই হচ্ছে লাইক রিয়াক্ট দেয়। হ্যাঁ, এবং এইটা নিয়ে তার মন খারাপ, এটা নিয়ে তার হতাশা, এবং এইটার জন্য সে হচ্ছে সুইসাইডের চিন্তা করছে। হ্যাঁ, মানে আমি তখন চিন্তা করলাম আর কি যে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো কেন ইউজ করি। মানে আমার কাছে মনে হয় যে এটা কিছু সময়ের জন্য আমাদের মনটা যদি একটু ভালো হয়, একটা নতুন কিছু বা কিছু একটা জানলাম সেখান থেকে, কিন্তু কে আমাকে লাইক দিল না লাভ দিল, হ্যাঁ, এটা নিয়ে যদি আমি সিরিয়াস হয়ে যাই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো অনেক ধরনের ছবি তুলি, ছবির মধ্যে হচ্ছে যে একটু বিধি, তোমার পরের টপিকে যাওয়ার আগে একটা তোমার এই কথাটা শুনে আমার কাছে লাগছে যে অনেকের ভেতরে না অনেক রকম হতাশা থাকে, যে সে যে লাভ এবং লাইকের মধ্যে তফাৎ করছে, খুব সম্ভবত অনেক ঘাটতি আছে ওর ভেতরে, ভালোবাসাটা পায়নি ঠিক মতো। এরকম তো অনেক মানুষ আমরা আছি যে খুব একাকিত্বে ভুগি, আমার খুব ইচ্ছে করে কেউ আমাকে একটু ভালোবাসুক, তো ওইটাই কিন্তু প্রতিভাত হলো আর কি। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের ভেতরের চাহিদাগুলো যেটা অপূরণ মানে পূর্ণতা পায়নি, সেটাই আর কি বেরিয়ে আসে তখন আমি হাহাকার করতে থাকি ওটার জন্য। ওই কেসটার ক্ষেত্রে আমি আসলে অনেকগুলো সেশন দিতে পারিনি, মানে সে পরে আর সামহাউ মানে ডিসকন্টিনিউ করে ফেলেছিল। তো আমি আরেকটা যেটা বললাম যে আরেকটা হচ্ছে যে ধরেন ছবি তোলার সময় মানে সবাই খুব ফোকাস করে জিনিসগুলো, এখন তো সবার হাতেই একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে, মানে ছবি তোলার সময় কিভাবে হাত রাখলাম, হাতটা কি ধরা ছিল নাকি মুঠ করা ছিল নাকি অন্য কোনো ইঙ্গিত ছিল, মানে এই যে জিনিসগুলো, এবং স্ক্রল ডাউন করে খুব ফোকাস করে জিনিসটাকে স্ক্রিনটাকে দেখা যে এরকম কেন, এইটা হলো কেন, ওইটা হলো কেন, মানে ওইটাই আর কি, যে ছোটোখাটো বিষয়গুলো এগুলো কিন্তু মানুষকে অনেক বেশি মানে হতাশার মধ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে সে হয়তো কেউ হয়তো ফান করে কথাটা বলল, কিন্তু যার মানে হচ্ছে সে তো আর ফান হিসেবে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এবং ফান করতে করতে অনেকে অনেক ধরনের কমেন্ট করে যাচ্ছে, মানসিক স্বাস্থ্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার নাম বলতে চাচ্ছিলাম না। আওয়াজটা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছ তোমরা? ক্লিয়ার না। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বেটার। হ্যাঁ, আমি আমার নাম বলতে চাচ্ছি না, কোনো দরকার নেই, প্রবলেম হচ্ছে ইদানিং, তো এই কারণে ফোন দিলাম। শিওর। সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আমার প্রেম প্রায় 6-7 বছরের মতো, তো অনেক আগে থেকেই স্কুল থেকে আছে প্রেম। তো সেই ইদানিং ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে যেটা হচ্ছে, আগে যেমন ফেসবুকে আপডেট বা ফেসবুকে ছবি টবি দিত, তখন ওই রকম কিছু লাগতো না, কিন্তু এখন যখন ছবি আপলোড পোস্ট করতেছে ভার্সিটিতে যাওয়ার পরে, তার চালচলন বা আচার আচরণে অনেক কিছুই মানে সন্দেহ লাগতেছে। তার ম্যাক্সিমাম সন্দেহের কারণটা হচ্ছে, যখন সে ফেসবুকে ছবি আপলোড করে তখন তার ছবিতে যখন অন্য ছেলেরা লাভ রিয়েক্ট, তারপরে হচ্ছে যখন তাকে মানে মানে এই ধরনের কমেন্টস করে, তখন এটা দেখে আমার মানে বেশ মানে খারাপ লাগে। খারাপ না বলে একটু অনুভূতিটা একটু যদি শুনতাম, কি হয় ভেতরে? মানে বুঝিনি, আরেকবার বলুন। মানে খারাপ লাগা ভালো লাগার থেকে তো অনুভূতিটা বোঝা যায় না, মানে অনুভূতিটা হচ্ছে যে আমার সন্দেহটা বেড়ে যাচ্ছে, কারণ সন্দেহ হচ্ছে। হ্যাঁ, এটাই জানতে অন্য ছেলেরা যখন লাভ রিয়েক্ট দিচ্ছে, অন্য ছেলেরা যখন লাভ কমেন্ট করতেছে, সুন্দর
বা তোমাকে খুব গর্জিয়াস লাগছে, তো এই ধরনের যখন কমেন্টস করে তখন এটা আমার ভিতরে একটা মানে একটা বিরূপ প্রতিক্রিয়া, মানে গার্লফ্রেন্ডের প্রতি সন্দেহটা সন্দেহ হচ্ছে, বা সেটার জন্য আমি তার সাথে ঝগড়া করতেছি, প্রায় দিনই আমাদের সব ঝগড়া লাগতেছে। আবার সে আমাকে দেখায় আরো বেশি বেশি পোস্ট করতেছে, ওইসব ছেলেরা আবার তাকে ইয়ে করতেছে। সে মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এতদিনের প্রেম সে কোথাও হারায় যাচ্ছে, অন্যদিকে ড্রাইভার হচ্ছে কিনা, বা তাদেরকে বেশি প্রশ্রয় দিচ্ছে কিনা। আবার আমার সাথে ইদানিং আগে যেমন কথা হইতো, এখন একটু কথা বলাটা কেমন জানি কমে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু 6-7 বছরের একটা রিলেশন, মনে হচ্ছে হারায় যাচ্ছে কিনা আমার কাছে থেকে, অন্যদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আমাকে দিচ্ছে না ওই ফেসবুকের কারণে। এইটা আমার কাছে মনে হচ্ছে, এবং তার সাথে প্রায়ই আমার একটা ঝগড়া লাগছে, বা তার সাথে আমি তার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি বেশ দুশ্চিন্তা বলা যায়, বা আমি খুব মানে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এইখান থেকে পরিত্রাণের অ্যাকচুয়ালি কি আমি কোনো সমাধান বা কোনো পরামর্শ পেতে পারি কিনা? খুবই মানে একেবারে আজকের টপিকের সাথে খুব সম্পৃক্ত একটি বিষয়, এবং অনেক ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। একটু লাইনে থাকতে হবে, মানে এখান থেকে পরিত্রাণের বিষয়টা তো অনেক আর মানে বড় একটা জায়গা, আমরা জানি না কতটুকু আমরা সাহায্য করতে পারবো। আমি চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে, ওরা একটু প্রশ্ন করবে। ফয়সাল, তুমি আগে প্রশ্ন করো। আপনাদের বয়সটা একটু বলবেন, যে আপনার বয়স কত এবং আপনার গার্লফ্রেন্ড যার কথা বলছেন তার বয়স কত? আমার হচ্ছে 24 আর ওর হচ্ছে 21-22 এইরকম। ওকে। সম্পর্ক শুরুর দিকে আপনাদের সম্পর্কটা কেমন ছিল, একটু কি আমাদেরকে বলবেন, যে দুজনের মধ্যে কিভাবে ইন্টারেকশন শুরু হয়েছিল? ভালো ছিল, যেহেতু আমিও গ্রামের, ও গ্রামের, তো আমাদের গ্রামে অ্যাকচুয়ালি রিলেশন হলে ফিরে যেমনটা হয় ওই রকমই খুব ভালো সম্পর্ক ছিল। তো ও রিসেন্ট হচ্ছে ভার্সিটিতে মানে শহরে চলে গেছে, এখন সে ও জগন্নাথে পড়ে। তো আচ্ছা, নাম বলার দরকার নেই, হ্যাঁ, মানে ইনস্টিটিউশনের নাম বলার দরকার নেই। ও আচ্ছা, সরি। ওকে। এই হচ্ছে যে আমার ভার্সিটিতে আসার আগ পর্যন্ত যে রকমটা ছিল, ভার্সিটিতে আসার পরে তো কেমন যেন মনে হচ্ছে যে কোথাও যেন সে এখন আমাকে ওইভাবে টাইম দিচ্ছে না, বা অন্য ছেলেরা তাকে ইয়েগুলো তাদেরকে মনে হচ্ছে যে বেশি টাইম দিচ্ছে, তাদের সাথেই তার ইয়ে হচ্ছে। এই জন্যই আর কি আমার মনে হচ্ছে। আপনার সাথে কি তার কথা বলা, ইন্টারাকশন যেটাকে আমরা বলি, সেটা কি আর কি কমে গিয়েছে নাকি আগের মতোই আছে? একটু মনে হচ্ছে কমে গেছে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আপনি দেখলেন যে উনি এই কাজগুলো করছে, আপনার ভালো লাগছে না, তো ওনার সাথে কি আপনি শেয়ার করেছেন বিষয়গুলো? আমি যখনই এটা শেয়ার করতে যাই তখনই সে আমাকে উল্টাপাল্টা বোঝায়, বলে যে শহরে আসলে একটু এরকম হতে হয়, এইরকম সমাজের সাথে মিশতে গেলে একটু এরকম স্মার্ট হতে হয়, এই সব কথাবার্তা বলে। এই কারণে কি আপনার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু আমি গ্রামে থাকি, আমি গ্রামের একটা নর্মাল ইয়েতে প্রতিষ্ঠানে মানে অনার্স করতেছি, আর সে একটা শহরে আছে, শহরে একটা পাবলিক ইউনিভার্সিটিতে করতেছে, তো এই জন্য আরো সন্দেহটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, তো তার মানে আপনি এখন একটা প্লেসে আছেন, উনি আরেকটা প্লেসে আছে, আপনাদের একটা ডিসটেন্স আছে। তো যখন আপনাদের সম্পর্কটা শুরু হয় তখন কি মানে আপনারা একই জায়গায় ছিলেন, তাই তো? হ্যাঁ, একই জায়গায়, মানে একই গ্রামের, এই মাথায় আমার বাসা, তো অপর প্রান্তে তার বাসা। আর আমাদের যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন আমরা একই প্রতিষ্ঠানে পড়তাম। তার মানে তখন আপনাদের দেখা সাক্ষাৎ হতো, কোনো না কোনো ভাবে আপনি সবকিছু বুঝতে পারতেন। এখন তো তাকে দেখতে পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, ওই অকেশন ওয়াইজ তারা আর ওইভাবে দেখাও করা পসিবল হয় না, সেজন্য আরো বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। একদম টিনেজ বয়স থেকে প্রেম, না? জি, মানে 17 years। প্রশ্ন আছে? না না, আচ্ছা, না আমি একটু জানতে চাইছিলাম যে মানে কি হচ্ছে, মনে হচ্ছে যে ও কি হাতের বাইরে চলে যাচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, এইরকম, মানে ওকে আমি হারিয়ে ফেলছি এরকম লাগছে। হ্যাঁ, এবং এটা বলার পরে ওর রিয়াকশনটা কি হয়, যে তুমি এত বেশি মানুষকে
মানুষের রিয়াকশনগুলো নিয়ে তুমি এত অস্থির থাকছো বা এত তুমি এটাকে গুরুত্ব দিচ্ছ, ও যখন এগুলো বলা হচ্ছে ওর রিয়াকশনটা কেমন থাকে? ও কি বিরক্ত হচ্ছে? ওর রিয়াকশনটা হচ্ছে যে তুমি এসব বুঝবা না, তুমি গ্রামে থাকো, মফস্বলে থাকো, আমি শহরে চলাফেরা করতে হলে একটু স্মার্ট হতে হয়, এগুলো মানায় নিতে হয়, তুমি এসব বুঝবা না, আমাকে এই ধরনের ইয়ে বুঝায়। তুমি নিজে সোশ্যাল মিডিয়া ইউজ করো না? সোশ্যাল মিডিয়া, হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি। সোশ্যাল মিডিয়া ইউজ করি জন্যই তো আমি আর ওইসব বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ সেটাই, মানে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার যে মানে কন্ট্যাক্টস গুলো যাদের সাথে হচ্ছে সেটা নিয়ে ও কোনো মানে ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না সেগুলো নিয়ে? না না, আমার সোশ্যাল মিডিয়ায় আমি বেসিক্যালি ওই ধরনের আমি অত পোস্ট, আমি তো মিম টিম শেয়ার দেই, না হলে ফিরে আমি মাঝে মাঝে দুই একটা লেখা হয়তো বা লিখি, সেটা ওই একান্তই অন্য লেখা, ওইসব নিয়ে আমার সে কখনোই কমপ্লেইন করে না। আচ্ছা, মানে কমপ্লেইনটা তোমার দিক থেকেই বেশি হচ্ছে আর কি। না খুবই মানে আজকে আমাদের টপিকের সঙ্গেও সম্পৃক্ত এবং খুব তোমার যে ভেতরটা অনেক বেশি অস্থির থাকছে এটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে বের হওয়ার মানে কোনো উপায় আছে কিনা সেটাই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কতটুকু বলতে পারবো জানি না, আমরা আলোচনা করছি, কেমন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। হ্যাঁ বিথি। আচ্ছা, তো যেটা আপা নর্মালি একটা তো হয় যে আমরা যখন একটা ডিস্টেন্স রিলেশনশিপে থাকি, আগে তো শুরুতে তাদের একটা সম্পর্ক ছিল, তো তখন দেখা হতো, কথা হতো, এখন একটু দূরে চলে গেছে, আবার যেহেতু সে চলে আসছে মানে একটু শহরে পরিবেশে, মানে মেয়েটার কথা বলছি, তো এখানে এসে তারও কিন্তু আবার অনেক কিছু ভালো লাগছে, নতুন নতুন হয়তো ফ্যাশন করছে বা নতুন কিছুর সাথে সে পরিচিত হচ্ছে, সেজন্য সে ওগুলাকে মানে ছবি তুলছে, দিচ্ছে। এখন যেটা হচ্ছে যে ভালোবাসাটা তো আসলে একটা বিশ্বাস রাখা লাগবে, হ্যাঁ। আবার যখন উনি মানে যিনি ফোন করেছেন উনি যখন আবার তাকে বলছে, তো সে আবার রিয়াক্ট করে ফেলছে, এই রিয়াকশনের কারণে তার মধ্যে কিন্তু সন্দেহের ব্যাপারটা আরও বেশি। সে যদি রিয়াকশন না করে এটা বলতে পারতো যে জিনিসটা এই মানে এখানে আমি এটা শিখেছি সেজন্য আমি এটা করলাম। আবার আমার কাছে মনে হচ্ছে যে উনার ব্যাপারটা হচ্ছে উনি মানে সব কিছু না জানতে জানতে মনে হচ্ছে, আমি ওই যে আপনাকে যেটা বললেন যে উনি কন্ট্রোল মানে কোথায় যেন একটা গার্লফ্রেন্ড মানে হচ্ছে আমার মতো থাকবে, আমার ওয়েতে করবে, তার নিজস্ব স্বাধীনতা থাকবে না, সেই জায়গাটাও আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু ফোকাস হচ্ছে আর কি, হ্যাঁ। সো এই ক্ষেত্রে হচ্ছে যে তাদের আসলে মানে দুজনের আরেকটু খোলামেলা হয়ে কথা বলা দরকার, যে এবং দুজনের মধ্যে একটু অ্যাকসেপ্টেন্সিটা বাড়াতে হবে, হ্যাঁ। যে আমি একটু শহরে গেলে, যেমন আমরা যখন একটা প্লেস থেকে অন্য প্লেসে যাই তখন কিন্তু এটা হবেই, এবং বয়সও কিন্তু কম, হ্যাঁ। যে এই বয়সে কিন্তু নতুন নতুন জিনিসে চার্ম লাগবে, মনে হবে যে এটা করি। আর সাধারণত মেয়েরাই কিন্তু একটু বেশি মানে এই ধরেন আজকে একটা নতুন শাড়ি কিনলাম, এই শাড়িটা পরবো, এই গয়নাটা কিনলাম, এটার একটা ছবি তুলবো। ছেলেদের মধ্যে কিন্তু এই জিনিসটা আসলে একটু কম, হ্যাঁ, দেখানো, বা আমরা মেয়েরা তো এটা একটুখানি পছন্দই করি, হ্যাঁ। তো সেখানে আবার ওই সন্দেহ জিনিসটাও কেউ ভাবে না এনে যদি আমিও একটু ইজিভাবে চিন্তা করি যে না ওর হয়তো এখন কথা হচ্ছে কি লাভ রিয়াক্ট, যেটা একটু আগে আপা আমি বলছিলাম যে লাভ দিল নাকি রিয়াক্ট দিল, এটাকে এত সিরিয়াস ইস্যু হিসেবে না দেখে, যেমন অনেক সময় আপনি দেখবেন আপনি যখন নাকি একটা কিছু দেখছেন হয়তো টাচ লাগলো, কোনটা যে গেল আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না। সবাই যে খুব বুঝে শুনে ওনাকে আমি লাভ দিলাম, কেয়ারিং দিলাম, সেটা কিন্তু আমরা করি না, হ্যাঁ। তো এটাকে আমার মনে হয় এত সিরিয়াস ইস্যু হিসেবে না দেখা ভালো, যতক্ষণ পর্যন্ত না সে কোনো প্রুফ পাচ্ছে যে সে অন্যের সাথে ঘুরছে, এটা সিরিয়াস ইস্যু হয়ে যাচ্ছে। আর প্রেম ব্যাপারটাকে যদি আমি মনে করি যে ওকে আমাকে ধরেই রাখতে হবে, ওকে আমার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ওইটা হয়ে যায় আসলে একটু মানে খারাপের দিকে আর কি। তখন হয় কি ফ্রাস্ট্রেশন তৈরি হবে, কারণ আমরা চলতি পথে তাকে আমরা ফ্রেন্ডের মতো দেখি, সে অবশ্যই আমার তার ভালো লাগার একটা মানুষ, কিন্তু এই ভালো লাগাটাকে একদম অবসেশনাল পর্যায়ে যাতে না নিয়ে যাই, মানে অবসেশন মানে যে আমারই হতে হবে, একে আমাকেই পেতে হবে, হ্যাঁ, এই সিরিয়াসটা জায়গা থেকে আমার মনে হয় মানে বয়সন্ধি টিনেজ থেকে প্রেম তো, হ্যাঁ হ্যাঁ মানে
একটু কিন্তু ইয়েটা আরেকজনকে attachment-টা একটু একটু, হ্যাঁ, প্রভাব বিস্তার করার করবে। একটু প্রবণতা হয়, মানে যদি খুব নতুন নতুন সম্পর্ক হতো তাহলে অন্যরকম হতো, কিন্তু অনেক দিনের সম্পর্ক তো বেশ কয়েক একটু বছর অধিকারও কাজ করছে যে ও অধিকার বোধটা হ্যাঁ, যে ওর হচ্ছে হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো আবার ও- মেয়েটাও কিন্তু বলছে তুমি গ্রামের ছেলে, তুমি বুঝবা না। হ্যাঁ, হ্যাঁ একটু এখানে ছোট করছে কথা হ্যাঁ, বলে। হ্যাঁ, একটু তো underestimate। ওকে কোনো মানে ও কিভাবে ভালো থাকতে পারে, ও জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে একটু ভালো থাকতে এখানে পারি। আমার কাছে মনে হচ্ছে কি যে প্রথমত আপনি এটাকে একটু ইজি, হ্যাঁ, যে এত সিরিয়াস না হয়ে যে আপনি বরং ওনার সাথে একটু কথা বলেন। আমার মনে হয় প্রথমে রাগ হবে, মানে আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রথমে রাগ হবে, আপনি যদি ওই জিনিসটা আর একটু বলেন এবং আপনি জায়গাগুলো একটু বলেন যে তুমি আমাকে আগে থেকে একটু কম সময় দিচ্ছ, আমার কষ্ট হচ্ছে, বা আমার মানে ইমোশনটা একটু প্রকাশ করা আর কি, হ্যাঁ, যে তুমি আগে তো আমরা একসাথে, এবং আপনাকেও মানে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা যে আমি তো আগে আমরা কাছাকাছি ছিলাম, দেখা হতো, এখন তো চাইলে আর দেখা হচ্ছে না, লং ডিস্টেন্সের তো রিলেশনশিপগুলো ওরকমই হয়। তো সেক্ষেত্রে আর কি মানে আপনি আর একটু কথা, আপনি আগের থেকে একটু এগিয়ে যান, আপনার ফিলিংসগুলো আর একটু বেশি শেয়ার করেন, হ্যাঁ, তাহলে আমার মনে হয় ও প্রথম প্রথম রাগ হচ্ছে কিন্তু একটা সময় এসে সেও আপনাকে বোঝার চেষ্টা করবে। মানে ওকে দোষারোপ না করে নিজের হ্যাঁ, অনুভূতিগুলো যদি share করা, প্রকাশ হ্যাঁ, করে আর কি, হ্যাঁ, তাহলে ভালো সেটা। হয় আর কি। এখানে যদি আমি একটু আর কি বলি, প্রথমত হচ্ছে যে টিনেজের যখন প্রেমটা শুরু হয় তখন এক ধরনের অনুভূতির একটা ধাক্কা থাকে। সো সেখানে অ্যাটাচমেন্ট আপনি যেটা বললেন একটু বেশি হয়, একটু তীব্র হয়, একটু বেশি কাছে থাকতে ইচ্ছে করে। কিন্তু আমাদের সম্পর্কগুলোর একটা বড় ভুল ধারণা আমার কাছে যেটা মনে হয় যে একটা সম্পর্ক যখন বড় হয়, সম্পর্ক বড় হওয়ার সাথে সাথে আমরাও কিন্তু বয়সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সম্পর্ক বড় হওয়া বলতে মানে হচ্ছে দীর্ঘমেয়াদী যখন হয়, দীর্ঘমেয়াদী। 7 বছরের একটা রিলেশনশিপ, ওনার যখন 17 বছর এবং মেয়েটির যখন 15 বছর বয়স, সুতরাং দুজনের কিন্তু মানসিক শারীরিক অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। তো এই সম্পর্কের সাথে সাথে যে তাদের মাঝেও পরিবর্তন আসছে সেটা আমাদের অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না। সো ফলে দেখা যায় যখন তারা নতুন কিছু এক্সপিরিয়েন্স করছে, নতুন শখ তৈরি হচ্ছে, নতুন আগ্রহ তৈরি হচ্ছে, এবং দুজন এখন ভিন্ন দুটি জায়গা থাকছে, নতুন পরিবেশে দুজনের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসছে। তো সেই জায়গাটায় দেখা যায় কি যে সঠিক কমিউনিকেশন বা যোগাযোগটা যদি না হয়, আপু যেটা বললেন যে অনুভূতির বহিঃপ্রকাশ এবং দুজনের নিডটা, যে তার কোর জায়গাটা, দুজনের প্রয়োজন কোন জায়গাটায়, সে আসলে কেস কি সিক করছে। আমি যিনি কলার ওনার অবস্থা যেটা বুঝতে পারছি যে ওনার নিডটা হচ্ছে সিকিউরিটি, আই ওয়ান্ট টু ফিল সিকিউর ইন দিস রিলেশনশিপ। সুতরাং সেটা এখন লাভ রিয়াক্ট করে ফেসবুকে ছবি দিয়ে থেকে সে ফিল করবে, নাকি সে হচ্ছে কনভারসেশনের মাধ্যমে ফিল করবে, সেই অ্যাপ্রোচটা দুজনের মধ্যে কথা বলে তারপর হচ্ছে সমাধান করতে হবে। এবং একই সাথে দুজনের একটা মেনে নেওয়ার মানসিকতা, কারণ দুজনের মধ্যে যেহেতু একটা মানসিকতার পরিবর্তন আসছে, একজন শহরে একটা নতুন ক্রাউডের সাথে সে পরিচিত হচ্ছে, আরেকজন অন্য একটা ক্রাউডের সাথে পরিচিত হচ্ছে, সুতরাং দুজনের মানসিকতায় কিছু পরিবর্তন আসবে, এইটাও আর কি তাদের দুজনেরই প্রথমে স্বীকার করতে হবে। এখন দুজনের মূল যে চাওয়াটা, যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুজন দুজনের পাশে চাই, আরও বেশি সময় কাটাতে চাই এবং দুজন দুজনের জন্যই আছি, এই নিরাপত্তাটা যখন হচ্ছে কমিউনিকেশনের থ্রুতে আমরা শেয়ার করতে পারবো, তখন আমার মনে হয় যে তাদের অনেকাংশেই আর কি যে ইস্যুসগুলো তৈরি হচ্ছে সেগুলো কমে আসবে। তো সেক্ষেত্রে আর কি প্রথম হচ্ছে নিজেদেরকে অ্যাকনলেজ করা যে তাদের মধ্যকার গ্যাপগুলো কোথায় হচ্ছে, পরিবর্তনগুলো কিভাবে আসতেছে এবং কি কি কারণে আসতেছে সেগুলোকে অ্যাকনলেজ করে তারপর হচ্ছে সেখানে তাদের নিডটা কিভাবে ফুলফিল করা যেতে পারে, সেখানে দুজনের একটা ওপেন মাইন্ডেড মানসিকতা নিয়ে আগানো উচিত। কারণ হয়তো আগে যেভাবে রিলেশনশিপটা তারা ডিল করেছে, কোনো একটা মিসকমিউনিকেশন, কোনো একটা আর কি গ্যাপ, সেটা হয়তো এখন ভিন্ন উপায়ে তাদের অ্যাড্রেস করা লাগবে। হয়তো দুজনে কথা বলে, হয়তো মেয়েটা হয়তো সামাজিক মাধ্যমে তার হয়তো একটা আলাদা আইডেন্টিটি তৈরি হচ্ছে, ছেলেটা হয়তো সেটাকে মেনে নিয়ে তারপর সেখানে তার সাথে একটা নিরাপদ সম্পর্ক তৈরি করতে পারে। তো এই জায়গাটাতে আর কি আপু যেটা বললেন যে তাদের কমিউনিকেশনের জায়গাটা আসলে আমাদের ইস্টাবলিশ করা লাগবে। সুতরাং সার্বিক পরিস্থিতি আগে হচ্ছে শান্ত মাথায় নিজেকে স্থির করে একটু বুঝে নেওয়া, তারপর হচ্ছে কমিউনিকেশনস ইনিশিয়েট করা এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় আরও এক্সপার্টদের হেল্প নেওয়া বা
যেখানে হেল্প অ্যাভেলেবেল, তাহলে কি আমার মনে হয় যে সেইখান থেকে দ্রুত কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে, মানে আমরা যে আমাদেরকে ফোন করেছি তার প্রতি সবাই খুব মানে আমাদের সহমর্মিতা জানাচ্ছি। আমাদের আরেকটা ফোন অপেক্ষা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমার হাজবেন্ড, আমাদের 5 বছর বিয়ে হয়েছে। তো হ্যাঁ, হাজবেন্ড, আমার হাজবেন্ড সাথে 5 বছর হলো আমরা বিয়ে করেছি। 5 বছরের বিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এখন একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড দেখা যাচ্ছে যে ওর ফ্যামিলির সামনে ও একদম আর এক ভাই, তো বোন বড়। দেখা যাচ্ছে যখন বোনের সামনে থাকছে বা কোথাও বাইরে যাচ্ছে, তখন আমার সাথে ফোনে ঠিক মতো কথা বলতে পারে না। কথা বলে, মানে সেটা হচ্ছে ঠিক আবেগ দিয়ে না, কিন্তু সে যখন জবে থাকছে তখন আমার সাথে যেভাবে কথা বলে হাজবেন্ড ওয়াইফের মতো সেরকম। ফার্স্টের দিকে এতটা, বাট একটা সময় আমার একটু খটকা লাগে বোনের সামনে এভাবে কেন। তো পরে একদিন ওকে এইটা আমি বললাম, রাগারাগি করলাম, কথা বললাম। রাগারাগি করলে? হ্যালো, হ্যাঁ শুনছি আমরা, বলো। হ্যাঁ, তো পরে দেখা গেল যে সে বললো যে না, আমি আসলে টায়ার্ড ছিলাম, সেজন্য আমি ওভাবে কথা বলেছি, কিন্তু আমার কাছে একটু খটকা লাগে। এরপরে আবার দেখা যাচ্ছে যে ওর বোনের কাছে থাকলে আমার সাথে ঠিক মতো কথা বলে না, আপন বোনই। তো আমি তখন ভাবলাম যে হয়তো একটু ফ্যামিলির সামনে বেশি প্রায়োরিটি দিচ্ছে, ও ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আমাকে দিচ্ছে না। তখন এটা নিয়ে আমি ওকে খোলাসা ভাবে বললাম যে আমাকে তুমি এসব মানে এভাবে করলে আমার খারাপ লাগছে, তুমি ফ্যামিলির সামনে আমাকে কেন তুলতে পারছো না, বা সবাই তো সবকিছু ভালোভাবে জানছে। তো একটা সময় আমি তখন ওকে বিষয়টা মানে দেখছি যে বারবার করছে এরকম, বোনের সামনে আমার সাথে ঠিক মতো কথা বলতে পারছে না। তখন আমার একটু সন্দেহ লাগে যে না, ওদের আসলে রিলেশনশিপটা কি একটু আমাকে দেখতে হবে। আমি তখন ওর ফোনের মধ্যে ওর পাসওয়ার্ড আমি জানি, তো ওর মানে চ্যাট লিস্টে যাই, মেসেঞ্জারে, তখন দেখি যে ওদের আগে, এখন না বিয়ের পরে না, আগে ওর বোনের সাথে, বোনকে অনেক ধরনের মানে একটু ভিডিও পাঠিয়েছে, যেগুলো আসলে মানে হাজবেন্ড ওয়াইফ রিলেটেড ভিডিও। ওর বোনও ওকে শেয়ার করতো, আমার হাজবেন্ডও করতো, ওর বোনও করতো। তো এখন এই জিনিসটা আমার দেখে ভালো লাগেনি আসলে, মানে এটাকে আমি আসলে ঠিকভাবে নিতে পারিনি। কারণ একটা ভাই বোনের মধ্যে সম্পর্ক ঠিক আছে, ফ্রি থাকতে পারে, কিন্তু ওর হাজবেন্ড ওয়াইফের মতো রিলেশনটা বা এই ধরনের ভিডিওগুলো কেন শেয়ার করছে? হ্যাঁ, তারপর আবার রিসেন্টলি এই বছরই আবার একটা পেয়েছি যে ওর বোন ওকে একটা হাজবেন্ড ওয়াইফ রিলেটেড ভিডিও দিয়েছে, এবং সেটা দেখে ও রিঅ্যাক্টও করেছে, কিন্তু এগুলো আমাকে শেয়ার করেনি। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ রিলেটেড ভিডিওটা কি, মানে একটু ভিডিওটা সম্পর্কে জানাতে হবে না, মানে কি রকম, মানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে একটা মানে একটা সুইট বলি, যেটা হচ্ছে যে ভিডিওটা এরকম যে হাজবেন্ড খুব এক্সহস্টেড, অফিস থেকে আসে, ওয়াইফ আগে থেকে রেডি থাকে, তো তখন সে গেটটা খোলার সাথে সাথে ওয়াইফ ড্যান্স করে হাজবেন্ডকে কুল করছে। এটা রিসেন্টলি পাঠানো, একদম মানে আমাদের বিয়ের পরে এই বছর। তো এটা বোন পাঠিয়েছে, কিন্তু তার আগের ভিডিওগুলো আসলে দেখা যায় সবকিছুর মধ্যে না একটু হাফ কি বলে অশ্লীলতা আছে, মানে যেগুলো আসলে ভাই বোনের মতো দেখার মতো না, লাইক হচ্ছে বা একটু রুট টাইপেরই আর কি। আসলে মানে যেটা হয়, যেটা হাজবেন্ড ওয়াইফকে পাঠাতে পারে, ওয়াইফ হাজবেন্ডকে পাঠাতে পারে, মানে একটু আমি যদি খোলাসা করে বলি, একটু সেক্স, ওর মধ্যে সেক্সের ব্যাপারটা এক্স্যাক্টলি। এখানে ফোর প্লে আছে, এখানে হয়তো বা সুইমিং কস্টিউম আছে, এখানে বিচের ব্যাপার আছে, বিচে থাকলে যে ধরনের পোশাক আমরা পরি সেই টাইপের ভিডিও। দেন মানে খুবই মানে একদম ওয়েস্টার্ন স্টাইলের ভিডিও, বাট ওদের মধ্যে ভাই বোন রিলেটেড কোনো ভিডিও আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে একটু অবাক লেগেছে, এত ভালোবাসে। এবং আমার বাসায় আসলেও দেখা যায় বোন সবসময় ভাইকে খুব সাপোর্ট করে, আমি সেটাকে ধরে নিয়েছি যেহেতু একটাই ভাই, তো ভাই বোনের ভালোবাসা তো থাকবেই। ওই হিসাবে আমি আসলে ওটাকে ওভাবেই দেখেছিলাম, কিন্তু যখন আমি দেখছি যে ওর বোনের সামনে আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমাকে ঠিক মতো ওয়াইফের মতো করে খুব আবেগ দিয়ে কথা বলে না, কেমন যেন একটু জড়তা, এক্স্যাক্টলি। তো আমার কাছে একটু তখন কনফিউজ লেগেছে। তো আমাকে বলেছে আমি টায়ার্ড ছিলাম, বাট আমি বললাম যে তুমি অন্য কোথাও থাকলে, যখন জবে থাকো তখনও তো টায়ার্ড থাকো, তখন তো আমার সাথে এভাবে কথা বলো না। তো এইটা আমার কাছে একটু খটকা লেগেছে, বাট আমি আদৌ ওর কাছ থেকে এটা ক্লিয়ার কিছু পাইনি। এটা আমাকে খুব আসলে টর্চার করছে যে এটা কি হবে, এটা আমি আসলে মানতেও পারছি না, আবার এটাকে আমি অন্যভাবে নিতেও পারছি না, মানে বিলিভ করতেও পারছি না আসলে এটা কি হতে পারে, এটা কি আসলে
কিভাবে এটা রিয়েকশন হচ্ছে, কেন হচ্ছে, আমার মানে ওর ফ্যামিলির প্রতি অনেক ডিভোটেড, ঠিক আছে, তাহলে সেটাকে ব্যালেন্স কেন করতে পারছে না, এই বিষয়গুলো আমি একটু কনফিউজ, আসলে এটা কি হতে পারে। তোমরা কি দুজন দু জায়গায় আছো? না, একসাথে। আর বোন কোথায় আছে? ও ফ্যামিলিতে, ও তো বড়, ওর দুটো বাচ্চাও আছে, ও হাজবেন্ডের সাথে। বোন আলাদা আলাদা কোথাও আছে? আলাদা বাসায়, হ্যাঁ হ্যাঁ। আমরা আচ্ছা, বোন বড় না? আমি ভেবেছিলাম ছোট। হ্যাঁ। কত গ্যাপ ওদের বয়সের? ওদের 14 বছরের গ্যাপ। ভাই বোনের মধ্যে? হ্যাঁ, 12 বছর হবে এরকম। হ্যাঁ, মানে এত বড় বোন এই ভিডিওগুলো ওকে পাঠাচ্ছে? আগে পাঠিয়েছিল আমার বিয়ের আগে, বাট বিয়ের পরে ওদের মধ্যে ক্লোজনেস অনেক, সেটাকে আমি এই ক্লোজনেসটাকে ভেবেছি যে ওকে ভাই বোন হিসেবে ফ্রি থাকতে পারে, এবং ওর বোন সবসময় ওর হাজবেন্ডের নেগেটিভ কথা ওর ভাইকে বলছে, আমাদের সামনেই বলছে, কাজিন আছে আরো অনেকে আছে রিলেটিভ আমার সাথে থাকলে ওর হাজবেন্ডের বদনাম গুলো করে, কিন্তু সেটাকে মানে আমরা সবাই মিলে ওকে বুঝাই যে না এটা এভাবে এরকম 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 ঠিক হয়ে যাবে, কিন্তু ও সবসময় মানে ওর ভাইয়ের অ্যাটেনশন নেওয়ার জন্য বসে থাকে, মানে ওর ভাইয়ের অ্যাটেনশনটা ও খুব বেশি চায়। তো ইভেন ওর হাজবেন্ড তো মাঝে মাঝে মানে মজা করে বলে, হ্যাঁ তোমার ভাই তো তোমার হার্ট, আমি তো কেউ না, এভাবেও বলে। সেও তো আবার আমাদের সাথে শেয়ার করে যে তার হাজবেন্ড এটা নাকি তাকে বলছে, সে হাসে, খুব মজা করে, কিন্তু আমি এগুলো আসলে তখন খুবই পজিটিভলি নিয়েছি। বাট এখন যেটা বললাম যে আমি যখন দেখেছি যে ফোনে কথা বললে আমার সাথে আবেগ নিয়ে সেই আবেগটা দেখায় না, তখনই আমার একটু খটকা লেগেছে, এবং তখন আমি তার এই মেসেজ, পূর্বের সেই মেসেজগুলো আমি চেক করেছি। চেক করার পরে এই জিনিসগুলো পেয়ে আমার খুবই মানে অবাক লেগেছে যে এটা কিভাবে সম্ভব। এটা কাজিনের, কোনো একটা কাজিনকে পাঠালে তাও হতে মানা যায়, আপন ভাই বোন কিভাবে এগুলো শেয়ার করে। আমরা তো কখনো এরকম ভাই বোনের সাথে এত অ্যাডাল্ট বিষয় নিয়ে শেয়ার করিনি কখনো, আর ওর বোনই বা কেন করলো না। রিসেন্টলি এই বছরও যেটা পাঠিয়েছে যে হাজবেন্ড অফিস থেকে আসছে, ওয়াইফ ড্যান্স করে ওকে খুব আরাম দিচ্ছে, স্বস্তি দিচ্ছে, এটা এই ধরনের ভিডিও কেন পাঠালো? এখন তো সে ম্যারিড, সে দেখতেছে, তো এখন ভাইকে কেন এইভাবে করবে? এবং সে সবসময় তার ভাইকে কথা বলছে ফোনে, সেটা অফিস টাইমে। ও যখন অফিসে থাকে তখন, বাসায় থাকলে কখনো বলে না, এবং ওর ভাইও আমাকে সেটা খুব কম শেয়ার করে, সবসময় না, মাঝে মাঝে করে। সেটা যদি কোনো সমস্যা বেশি হয় তাহলে, আদারওয়াইজ এমনি নর্মাল কথা হলে আমাকে ফোনে শেয়ার করে না। আমি মোবাইল দেখে বের করি যে এরকম হয়েছে। দেন ওর বোন একটা, সেখানেও আমাকে না দেখে ওরা 3-4 জন মিলে ওরা কাজিন যান, সেখানে আমার হাজবেন্ডকে রেখেছে কিন্তু আমাকে রাখেনি। এই বিষয়গুলো আমাকে কিছু খারাপ লেগেছে, এবং ও আমাকে দেখে বের করেছে। তখন চুপ করেছিলে কেন, আমাকে বললে না কেন? আসলে কিন্তু নাই, তোমার কথাটা একটু কেটে কেটে আসছে। হ্যাঁ, আচ্ছা সরি, এখন বেটার। হ্যাঁ, ক্লিয়ার? একদম। আচ্ছা, আমি তো কিছু করিনি, এখানে কোনো আমার অ্যাকশন দেখছো, আমার কোনো অ্যাক্টিভিটিস দেখছো, ওরা খুলেছে ওদের মতো করে। দেন আমি বললাম তোমার মোবাইল দেখে বের করতে হলো, আর তোমার বোন কেন আমাকে আলাদা ভাবে দেখছে? আমি তো আমার সাথে ফ্রি, এমনি কিন্তু সামনাসামনি খুব ফ্রি দেখাচ্ছে, খুব ফ্রি, আমরা একসাথে গল্প করছি, খুব মিশুক দেখাচ্ছে। এইটা আমার কাছে আসলে খুব মানে অড লেগেছে, এবং আমার খুব মানে খুবই কোশ্চেনেবল, খুব মানসিক কষ্টে রয়েছে আর কি। হ্যাঁ, এবং এটা আমাকে প্রতিনিয়তই কষ্ট দেয়, এবং ওর কাছে আমি কোনো রিয়েল অ্যান্সার পাই না। ও বলে আসলে এটা আমার উচিত হয়নি, হ্যাঁ বুঝতে পেরেছি। যখন আমি অনেক এক্সট্রিম রাগ দেখাই তখন সে স্বীকার করে বা মেনে নেয়, বাট তার আগে পর্যন্ত ও যখনই নর্মালি বলি ও আমাকে মানে তুমি ওভার থিঙ্কিং করছো, তুমি আসলে বেশি ভাবছো, নেগেটিভ চিন্তা করছো, কি না আসলে এমনি হয়ে গেছে, আমি আসলে এমনি বলিনি, এমনি তখন শেয়ার করছিলাম, এমনি করেছি না। কিন্তু যখন বলছে আমার সাথে ফোনে যখন কথা বলতে পারছো না, তোমার বোন গ্রুপ খুলে আমাকে বলছো না, মানে ও সেটা কোনো কিছু বোনকে সামনে আমাকে মানে ওর বোনকে কখনো ছোট করে কিছু বলে না, ইভেন বোনের কোনো দোষও কখনো দেখে না বা বলে না। ওদের কি আরো ভাই বোন আছে? না, এক ভাই এক বোন। এক ভাই এক বোন, আচ্ছা। বেশ বয়সের গ্যাপ তো বললে না, 14 বছর। হ্যাঁ, আচ্ছা। আর তোমাদের বিয়ে কতদিন হয়েছে? আমাদের 5 বছর। বিয়েটা কি পরিচিত হয়েছে নাকি অ্যারেঞ্জ? না, এটা আমাদের লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। তো সেটা লাভ ম্যারেজটা কতদিনের? লাভটা কত, মানে রিলেশনশিপটা কতদিনের? 6.5। তাহলে ওই সময়টাতে তোমার কিছু চোখে পড়েনি না? না না, কখনোই না, কারণ আমি আসলে দেখেছি কি এটাকে পজিটিভলি দেখেছি, যে ফ্যামিলির মধ্যে একটা পিওর বন্ডিং থাকে, তুমি এটা পজিটিভ একটা, সেটাকে দেখেছি। হ্যাঁ, সেটাই, মানে বিয়ের পরে তখন তোমার এই জিনিসগুলো চোখে পড়তে শুরু করেছে। হ্যাঁ, মানে এই যে লাস্ট
কত 1 বছর ধরে আমি এগুলো দেখছি। আসলে আমার কাছে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমি আসলে নিজেকে বোঝার চেষ্টা করছি আমি কি ঠিক ভাবছি, কারণ ও সবসময় বলে আমি ওভার থিঙ্ক করছি, নেগেটিভ বেশি থটস আমার মধ্যে। তো এইটা আমাকে একটু মানে ভাবাচ্ছে যে আমি আসলে একটা কিছু কাউকে ব্লেম করার আগে আমার নিজে একটু ভাবা দরকার। ভেরি গুড। আমি খুবই তোমার যে নিজের সাথে নিজের একটা তুমি পর্যালোচনা করেছো, এটা খুবই আমার এনকারেজিং লাগছে। একটু তোমাদের কোয়ালিটি অফ মানে রিলেশনশিপ ম্যারেজে ওটা যদি একটু বুঝতে সাহায্য করতে, কেমন তোমাদের কোয়ালিটি অফ রিলেশনশিপটা? প্রথম দিকে খুব ভালো ছিল, অনেক ভালো। আমি ওকে যখনই কোনো ফল্ট করতো আমি ওকে বোঝাতাম, ও বুঝতো। কিন্তু তারপর কিছু কিছু এর মধ্যে আমরা অনেক ঘুরি, দেশের বাইরে আমরা ঘুরতে গিয়েছি, বেড়াতে যাওয়া। হ্যাঁ, তখনও কিছু ইনসিডেন্ট হয়েছে, সেগুলোকে নিয়ে আমি অনেক রাগ করেছি। লাইক ও হয়তোবা মেয়েরা তার সাথে কি ছবি তুলতে চাচ্ছে বিদেশে, ও সেটাকে এনকারেজ করছে আমার সামনে, এবং আমার দিকে তাকাচ্ছেও না বা আমাকে জিজ্ঞেসও করছে বা বোঝানোর চেষ্টা করছে না আমি এটাকে কষ্ট পাচ্ছি কিনা। এটা ওর কাছে একটা ইজি ব্যাপার, মানে কোনো কিছু হলেও মানে কোনো কিছু না করতে পারে না। ওর এক্সপ্রেসিভ ব্যাপারটা ওর মধ্যে নেই, আসলে এক্সপ্রেস করার ক্ষমতাটা। তো আমি সেটাও দেখে আমার কষ্ট লেগেছে। আমি খুব অবাক হয়েছি যে ও আমাকে দেখছে না, আমার রিয়েকশনটা বোঝার চেষ্টা করছে না, মেয়েরা ছবি চাচ্ছে তুলেই যাচ্ছে। তো যেটা হয় বাইরে এরকম হতেই পারে। তো আমি সেটাকে ফার্স্টে একটু পজিটিভলি নিয়েছি, কিন্তু দেশে আসার পর আমি এটাকে নিয়ে একটু রিয়েক্ট করেছি যে তুমি একটু এটা বোঝা উচিত না, তোমার ওয়াইফ তোমার সামনে, এটাকে তুমি কিভাবে একসেপ্ট করলো, আমি যদি এরকম করতাম তোমার কি ভালো লাগতো? তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে। ও তখন বলেছে যে না, আসলে আমি আসলে বোঝা উচিত ছিল, আমি সরি, এই সেই বলে আমাকে এদিকে নর্মাল হয়ে গেছে। তারপরে আবার দেখা যাচ্ছে রিসেন্টলি আমরা ঢাকার বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেখানেও ও দেখা যাচ্ছে আমাকে বাদ দিয়ে একটু ভিডিও করছে। তো সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ইয়াং একটা মেয়ে হয়তো বসে আছে ওখানে, তো ওখানে ও ভিডিওটা ওইদিকে যাচ্ছে, যেটা আননেসেসারি একটা ভিডিও, আমার দরকার ছিল না। এই ছোটখাটো বিষয়গুলো আমাকে একটু মানে ভাবায় যে আসলে ও তো আমাকে অনেক ভালোবাসে, আমি যে তাহলে এগুলো কেন। তো এইগুলো একটু আমাকে মানে দেয়। তখন আমি ভাবছি হয়তো এটা হতেই পারে, এটা আমি ওভার থিঙ্ক করছি, বা অথবা ও একটু বাচ্চামি করছে, হতেই পারে। এগুলো আমাকে একটু আসলে কষ্ট দেয়। সেটাই। তোমাদের সন্তান আছে কোনো? না, কোনো, আমার মিসক্যারেজ হয়েছে একটা। তো ওকে, মানে তোমরা দুজনেই আছো এখন? হ্যাঁ, দুজনেই। ওকে, মানে তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? আসলে এই যে আমি যেটা দেখলাম ভিডিওগুলো বা এই ব্যাপারগুলো, তো এগুলো কি আসলে নর্মাল, নাকি এটা কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম ওর, নাকি এটা কেন হচ্ছে, বা এটা কি আসলে আমি কিভাবে দেখবো? আচ্ছা, মানে আমরা এটাকে নর্মাল বা প্রবলেম ভাবছি কিনা সেটা শুনতে চাইছো? জি, কারণ আমাকে তো এটা কষ্ট দিচ্ছে। ন্যাচারাল, তোমার কষ্টের সাথে আমরা পুরোপুরি আছি, অনেক সহমর্মিতা অনুভব করছি। মানে তোমার ভেতরটা একদম ছিঁড়ে যাচ্ছে মাঝে মাঝে। তুমি মনে করো যে আমরা দূর থেকেও কিছুটা তোমার অনুভূতির সাথে থাকার চেষ্টা করেছি। একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা প্রশ্ন করবে। ফয়সাল প্রশ্ন করবে আগে। জি আপু, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার হাজবেন্ডের সাথে যে বলছিলেন সম্পর্কটা প্রথম দিকে খুব ভালো ছিল এবং ধীরে ধীরে ডিটোরিয়েট করেছে। সো আমাকে কি একটু বলবেন আপনার হাজবেন্ডও কি একই রকম মনে করে কিনা, বা সে কি কখনো কোনো কমপ্লেন করেছে আপনাকে নিয়ে বা আপনার কোনো আচরণ নিয়ে? হ্যাঁ, আমি যখন অনেক রেগে যাই, তখন খুব এক্সট্রিম হয়ে যাই, ওই সময়টাতে ও খুব মানে ভয় পায়, এবং সবাইকে ও মানে মানে আমার আত্মীয় স্বজন যারা, যাদেরকে আমি বিলিভ করি, তাদেরকে আমি যখন এগুলো শেয়ার করেছি, তখন তারা যখন তাকে জিজ্ঞেস করেছে, তখন ও একই বলেছে যে আমি আসলে ওকে অনেক ভয় পাই। আর এটা ও অনেক রেগে গেলে তখন খুব এক্সট্রিম হয়ে যায় এটা। আর দ্বিতীয়ত কমপ্লেন যেটা করে যে ও আমি নাকি ওভার থিঙ্ক করছি, এরকম কিছুই না। বাট ও ভালো টাইম হচ্ছে যে ও কোয়ালিটি টাইম, ও আমার সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করছে। কিন্তু কমপ্লেন বলতে এই আমার রাগ বেশি, আমি একটু নেগেটিভ থিঙ্ক করি বেশি, এরকম কিছুই না। আর আমি নাকি ওকে আসলে বুঝতে পারি না, ওর এক্সপ্লেনেশন গুলো আমি ঠিক মতো নেই না, ও যেভাবে বুঝে আমি সেটাকে বুঝি না, আমি যেটা বলি সেটাই আমি ধরে রাখি। তো আমি লজিক দিয়ে বুঝালো, দেখা যায় ও এটাকে যে আমি আসলে এটা ভেবে করিনি বা আমি ওরকম করিনি, এটা আসলে হয়ে গেছে, আমি সরি, এটা আমার করা উচিত হয়নি, আমি ওকে বলছি, এইভাবে আর কি কাটিয়ে দেয়। এগুলো হচ্ছে অবজেকশন। বুঝতে পেরেছি। আপু, আমাকে আরেকটু বলবেন যে আপনার যে উনি যেটা অ্যাঙ্গারের ইস্যুটা বলছেন, সেটা আসলে কত ফ্রিকোয়েন্টলি আপনাদের মাঝে হচ্ছে সম্প্রতি? এটা ইদানিং একটু ফ্রিকোয়েন্টলি হয়েছিল, বাট এখন আবার একটু কমিয়েছে, কারণ আসলে এগুলোতে আসলে ঝগড়াটা বেশি হচ্ছে। এখন ও আমাকে বলেছে যে এরকম আর কিছু দেখবে না, আমাদের মানে করবে না, বা এরকম কিছু আমার কাছে ওর কাছ থেকে আর পাবো না, তখন একটু কমেছে। কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি না, আগে আমি ওকে বুঝাতাম। আস্তে আস্তে যখন দেখছি যে একই ভুলও বারবার করছে, রিপিট হচ্ছে,
তখন আমার আস্তে আস্তে রাগটা বাড়ছে, মানে ওকে কোনোভাবে আমি বুঝাতে পারছি না তখন। আর আমি যখন রাগ না করি ততক্ষণ ও কিছু মাথায় ঢুকায় না, বোঝার চেষ্টাও করে না, বুঝতে চায় না। বাট যখন আমি ভালো মতো বলি তখন শুনে আবার সেই একই ভুল আবার হয়তো বা কয়েকদিন পরে 2 মাস 3 মাস 4 মাস পরে আবার ভুলটা করছে কোনো একটা সিচুয়েশনে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার যে মানে আপনার হাজবেন্ডের যে বোনের কথা বলছেন, তার সাথে কি মানে আপনার রিলেশনটা মানে কিরকম, মানে ফ্রি নাকি? হ্যাঁ, ফ্রি তো ছিল উপর দিয়ে, কারণ ওদের খুব আদরের, ওদের সবারই ফ্যামিলি সবার খুব আদরের আমার হাজবেন্ড। তো ওর বোনেরও খুব আদরের, পছন্দের, সেটাই আমাকে ফার্স্টে বুঝিয়েছে। সেই হিসেবে আমাকে বলেছে আমাকেও আমিও খুব আদরের, আমিও খুব পছন্দের তাদের। প্রথম তো মানে সবসময় তো ভালোই, উপর দিয়ে তো ভালোই দেখাচ্ছে, কিন্তু এই গ্রুপটা খুললো, সেই গ্রুপে তো আমাকে রাখেনি। তারপরে মানে আপনি যে আপনার হাজবেন্ডকে যে ধরনের উনি মেসেজগুলা দেন, তো এইসব বিষয় নিয়ে কি ওনার সাথে কখনো কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে, যখন আমি জানতে পেরেছি তখন বলেছে যে না, এটা এরকম কিছুই না, তুমি বেশি বুঝতেছো, আমরা আসলে ওটা জাস্ট এমনি পাঠিয়ে দিয়েছি, আমি অত কিছু চিন্তা করে পাঠাইনি, আর এভাবে দেখে বুঝে পাঠাইনি, জাস্ট একটা ফানি থিং, ওই ফানি থিংসটা পাঠিয়েছি। কিন্তু ফানি থিংস এর মধ্যে যে কিছুটা অশ্লীলতা আছে, মানে সেটাতে দেখা যাচ্ছে, সেটা প্রকাশ পাচ্ছে। ফানি থিংস আরো অনেক কিছুই আছে, ওরকম কিছু পাঠাও যেটাতে সোবার টাইপের একটু ভালো কিছু, বা ভাই বোন রিলেটেড জিনিসেরও পাঠাতে পারে। কেন যেখানে অশ্লীলতা আছে, যেখানে কিছুটা নগ্নতা আছে, ওই জিনিসগুলাই কেন ফানি হোক আর যাই হোক, ওগুলাই বা কেন শেয়ার করতে হবে? এগুলো তো আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে পাঠানোর মতো খুবই সিক্রেট। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা মজার প্রশ্ন করি, তোমরা তো একসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, তাই না? তখন তোমরা এরকম ভিডিও শেয়ার করতে? না, অনেস্টলি না, তখন করতাম না। এটা নিয়ে আমি কোশ্চেন করেছিলাম, তুমি তো কখনো আমার সাথে এইভাবে শেয়ার করোনি, তা আমাদের মধ্যে তো এই ধরনের ব্যাপার কখনোই ছিল না, এখনো খুব একটা না। আচ্ছা, আর একটু যেটা হচ্ছে, আপনি কি একটু মানে এরকম যে আপনার ফ্যামিলিতে আপনি একটু রিজার্ভ ছিলেন, বা মানে আপনি কি ওভাবে বড় হয়েছেন, মানে আপনার বড় হওয়ার এটা কেমন ছিল? হ্যাঁ, এটা আমি একটু রিজার্ভ ছিলাম, আর আমি একটু মানে ইন্ট্রোভার্টেড টাইপেরই ছিলাম, বাট এখন আমি খুব এক্সট্রোভার্টেড, মানে বিয়ের আগে থেকে এক্সট্রোভার্টেড, যখন আমি জবে ঢুকেছি তখন থেকে আমি এক্সট্রোভার্টেড। আর আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, আমি কনজারভেটিভ ফ্যামিলি থেকে বড় হয়েছি। ঠিক আছে। সেটাই আমার একটু জানতে ইচ্ছে করছে, বয়সটা কত তোমাদের এখন? আমার হচ্ছে 35, আর ওর হচ্ছে 34। ও একটু ছোট? জি, আমার চেয়ে ছোট। ওকে। তোমরা কি মানে ক্লাসমেট হিসেবে পরিচিত হয়েছো নাকি? না, আমরা আসলে কি বলবো, কলিগ ছিলাম। কলিগ ছিলে, একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচিত হয়েছো। ওকে, ঠিক আছে, আমরা আলোচনা করছি তাহলে। হ্যাঁ, তুমি তো প্রশ্নটা করে ফেলেছো, তাই না? প্রশ্নটা পেয়ে গেছি আমরা। অনেক 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 ধন্যবাদ। আজকে সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রশ্ন পাচ্ছি, খুব ভালো লাগছে, টপিক রিলেটেড প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ আবারও। হ্যাঁ, বলো বিথি। তারপরে ও বলবে আগে? আচ্ছা, ঠিক আছে, বলো ফয়সাল, তোমাকে ফ্লোর দিয়ে দিয়েছে বিথি। থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে আপুকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, মানে উনি বিষয়টা বুঝতে পারছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন, এবং একটা সেনসিটিভ একটা বিষয় এবং আর কি একই সাথে হচ্ছে উনি সব আসপেক্টই বুঝতে পারছেন, ওনার হাজবেন্ডের কন্ডিশন কি বা ওনার জায়গাটা কি। আমার কাছে প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, যে ওনারা যেহেতু কলিগ হিসেবে পরিচিত ছিলেন, সো সেখান থেকে বিয়ে, তারপর হচ্ছে একসঙ্গে থাকা, দুজনের ফ্যামিলি ডায়নামিক্সের একটা হয়তো আর কি গ্যাপ আছে, যে গ্যাপটা হয়তো আর কি তাদের বেড়ে ওঠার পরিবেশে, মানে মূল্যবোধের কিছু গ্যাপ আছে, মূল্যবোধের জায়গাটাতে, এবং যেখানে আমার কাছে মনে হচ্ছে বাউন্ডারিজটা ব্লারি হয়ে যায়, বিশেষ করে ভাই বোন কাজিন, যে এদের মধ্যে কোন জিনিসটা করা উচিত আর কোন জিনিসটা করা উচিত না, সেটা দেখা যায় যে ফ্যামিলি ডায়নামিক্সের উপর নির্ভর করে। আপু যেমন নিজে বললেন যে তার ফ্যামিলি একটু রিজার্ভ জায়গা থেকে এসেছে, হয়তো তার হাজব্যান্ডের জায়গা থেকে হয়তো এরকমটা ছিল না, ফলে তাদের মধ্যে এই জায়গাগুলোতে খুব একটা ঝাপসা একটা লাইন ড্র করা, এখন সেখানে হয়তো মূলত কনফ্লিক্টটা হচ্ছে। এবং একইভাবে হচ্ছে উনি যেটা বললেন যে হাজব্যান্ডের বোন যেটা বলেছেন যে ওনারা এমনি পাঠান, মানে ওনারা এত কিছু ভাবেন না। তো এখানে আমার কাছে মনে হচ্ছে ওনাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এখানেও আর কি ওনাদের হয়তো একটা পরিমিত বোধ বা জানার যে গ্যাপটা আছে, সেখানে হয়তো আছে যে কোন কন্টেন্টটা আসলে কার জন্য উপযুক্ত। একই একটা কৌতুক বা একটা মিম, যেটা হয়তো আমি আমার বন্ধুকে শেয়ার করতে পারি, কিন্তু আমার
ওয়াইফকে বা পার্সোনাল কাউকে শেয়ার করতে পারি না, অথবা বড় কাউকে আমি পাঠাতে পারি না, তো ছোট কাউকে পাঠাতে পারি না। এই গ্যাপটার জায়গাটা আমার মনে হয় ওনাদের আমার আন্ডারস্ট্যান্ডিং মতন শিক্ষককে পাঠাতে পারবো আমরা ইভেন আমরা অনেক মিম শেয়ার করতে পারি না সাইকোলজির, আপনারা যারা শিক্ষক আমাদের ফ্রেন্ড লিস্টে আছে। সো সেই জায়গাটা ওনাদের মধ্যকার ভাই বোনদের মধ্যে হয়তো সেটা ইয়ে নাই। এবং হাজব্যান্ডের একটা কমপ্লেন যেটা আপু বলছিলেন যে রিয়্যাক্ট করছেন, অ্যাঙ্গার আছেন, এবং একটা সূক্ষ্ম একটা জিনিস উনি বললেন যে তার হাজব্যান্ড প্রায়ই বলছেন যে সে তাকে বুঝে না, ওয়াইফ তাকে বোঝে না। তো এই যে কোন জায়গাটা বোঝে না, কি কারণে বুঝতেছে না, তাদের গ্যাপটা কোথায় হচ্ছে, সেই জায়গাটাকে এক্সপ্লোর করা হয়েছিল কি না, বা এখনও সুযোগ আছে সেটা এক্সপ্লোর করার। সো এই জায়গাগুলোতে দুজনের অ্যাকসেপ্টেন্সের জায়গা, মানসিকতার জায়গা, এবং দুজনের যে কোর নিড আছে, ওয়াইফ যেখানে ইনসিকিউর ফিল করছেন এখানে তার এই কর্মকাণ্ড থেকে, সেই জায়গাটাকে অ্যাকনলেজ করাটা জরুরি। কারণ অ্যাজ এ পার্টনার এটা তার দায়িত্বের হাজবেন্ডের দায়িত্ব যে আমার পার্টনার ঠিক কোন জায়গাটায় আসলে অনিরাপদ বোধ করছে এই সম্পর্কটার মাঝে, এবং সেটাকে একটা মিডল গ্রাউন্ডে আসা যায় কিনা, যে হয়তো সিস্টারকে বা বোনকে সে হয়তো এডুকেট করতে পারে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যান্ড শেয়ারিংয়ের জায়গাটাতে, যে এই জায়গাটা করলে আমাদের সম্পর্কে অবনতি হচ্ছে। আবার হাজব্যান্ডের যে নিডগুলো ফুলফিল হচ্ছে না, হাজব্যান্ড যেই অ্যাটেনশনটা ক্রেভ করছে, যেই রেকগনিশন বা অ্যাকনলেজমেন্টটা ক্রেভ করছে, সেটা হয়তো অন্য কোনো মানুষদের কাছ থেকে আসছে, বা যে ধরনের অ্যাটেনশন সে ক্রেভ করছে সেটা যেখান থেকে আসছে সেটা ওয়াইফের সাথে শেয়ার করা, যে সে আসলে কেমন পার্টনার হিসেবে চায়, তার বিহেভিয়ার কেমন হওয়া দরকার। তো সেই জায়গাটা যখন একটা ওপেন কমিউনিকেশনে আসবে, আমার মনে হয় কি এখানে অনেক বেশি পরিমাণে আর কি কনফ্লিক্টটা কমে আসবে। একটু কমিউনিকেশনে কনফ্লিক্টটা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমরা তো সবাই কমিউনিকেট করতে পারি না। আর আমরা হচ্ছে ব্লেম গেমটা একটু বেশি করি আর কি। দেখা যাচ্ছে যে ওনারা দুজনের চাওয়াটা হচ্ছে যে একজন আরেকজনকে বুঝে একটা অ্যাকশন নেই, কিন্তু দেখা যাচ্ছে যে দুজনকে ব্লেম করছেন যে তুমি আমাকে বুঝো না আর তুমি এটা স্টপ করছো না। হ্যাঁ, কিন্তু বোঝার জায়গাটা ফয়সাল ওটা তো আছেই। আমার কাছে লাগছে যে যে কন্টেন্টগুলো মানে বড় বোন ছোট ভাইকে পাঠাচ্ছে, আমার মনে হয় ওর আপত্তির জায়গাটাতে কিন্তু আমি খুব মানে সহমর্মী বোধ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কন্টেন্ট একটা মানে ছোট বয়সের ভাইয়ের কাছে বড় বোন তো পাঠাবার কথা না। মানে সেই জায়গা থেকে আমি কিন্তু ফিল করেছি যে she has rightfully felt like this, মানে হয় না যে মানে আমি ওর জায়গায় হলে আমিও কিন্তু কষ্ট পেতাম, এটা এরকম মনে হয়েছে আমার কাছে। আরেকটা আমি একটু প্রশ্নটা করা দরকার ছিল যে ও যে দেখছে হাজবেন্ডের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছে, মানে সেখানে জিজ্ঞেস করলে ভালো হতো যে হাজবেন্ড কি তারপরে সাবধান হয়ে গেছেন কিনা, সাবধান হয়ে গেছে কিনা। না মানে হাজবেন্ড তো তারপরে হাইড করে যাচ্ছেন, ওনাকে দেখাতে চাচ্ছেন। হ্যাঁ, এখন আর দেখাতে ওই জায়গাটা বলা হয়েছে তাহলে না। বলেছেন যে উনি যে ভিডিওগুলো দেখেছেন এগুলো আসলে আরো আগে, মানে সাম্প্রতিক না, আরো আগে। সাম্প্রতিক যে ইস্যুটা হচ্ছে যে যখনই সে বোনের সাথে থাকছে, ওয়াইফের সাথে কনভারসেশনের টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, টোনটা চেঞ্জ, এটাও আর কি তাকে কষ্ট দিচ্ছে বা অস্বস্তি তৈরি করছে, যেটা আসলেও ভ্যালিড যে তুমি তো আমার পার্টনার, সো তুমি সেই জায়গায় গিয়ে আর কি কারণে টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেগুলো আগের মানে কোন আগের সেটা আমরা শুনিনি বোধহয়। যে ভিডিওগুলো খুব সম্ভবত বিয়ের আগের উনি মেনশন করেছেন তখন। হ্যাঁ, আচ্ছা উনি ইয়ে করছেন। আপু প্লিজ। আচ্ছা, আমার কাছে যেটা আপা মনে হচ্ছে কি যে উনার কোয়েশ্চেনটা ছিল যে এটা কি প্রবলেম নাকি প্রবলেম না। আমি যদি একদম ইসের সেন্সে বলি, এটা আসলে একটা প্রবলেম। কারণ হচ্ছে যে সব সময়ই একই ওয়েতে কাউকে যাওয়া মানে দরকার না আর কি। হ্যাঁ, সবারই জায়গা অনুযায়ী সময় অনুযায়ী নিজেকে চেঞ্জ করে মুভ অন করা উচিত। তো আমার এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে রোলটা চেঞ্জ হয়ে গেছে। বিয়ের আগে তারা ছিল মানে প্রেমিক প্রেমিকা, বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ। এবং বোনের যে রোলটা, বোনের রোলটার বোঝা উচিত এই জায়গাটায় যে আগে আমার ভাই সিঙ্গেল ছিল, এখন হচ্ছে আমার ভাই ম্যারিড। সো আমি যেটা বুঝি, যেটা রাফিও বলেছে যে ফ্যামিলি ডায়নামিকের একটা বিষয়, প্লাস হচ্ছে পার্সোনালিটি প্যাটার্নটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, কিছু কিছু ফ্যামিলিতে এরকম কিন্তু থাকে, তারা অস্বাভাবিক ফ্রি হতে গিয়ে আমি আমার কেসে দেখেছি যে বাবা মা মানে ভাই বোন সবাই মিলেই হয়তো কোনো একটা সিনেমা দেখছে, সেখানে অনেক নুড কিছু আসছে, সেটা ওরা কেউ কিছু মনে করছে না। আবার অনেক ফ্যামিলিতে আছে যে না, ওর সাথে আমি এই মুভি দেখবো না, রোমান্টিক
মুভিগুলো আমরা দেখবো না, এখানে আমরা এইটা মেনটেন করব। তো আমার কাছে মনে হচ্ছে যে এই রিলেশনশিপের মধ্যে এইটা একটা বড় মানে পয়েন্ট আর কি, যে যেহেতু মেয়েটা বলেছে যে সে একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছে এবং তার চাওয়াটা কিন্তু রাইট, সে চাচ্ছে যে সেক্সুয়াল কোনো কিছু হোক সেটা আমাদের মধ্যে হবে, বিকজ আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ এবং বোন অনেক ছোট, এখন বোনের পার্টটা এমনও হতে পারে, বোন বড়, হ্যাঁ মানে বোনের পার্টটা এমন হতে পারে ওই যে সব সময় ওই রকম করে এসছে, তো মানে তাকেও যে এখন একটা সময়ে এসে জায়গাটা থেকে একটু বাউন্ডারিটাকে একটু করতে হবে সেটা আর সে খেয়াল করছে না। আবার তার হাজবেন্ড মানে যিনি ফোন করেছেন তার হাজবেন্ডও কিন্তু আবার ওই যে বললো না যে বাইরে গেলে মানে ফোকাস পয়েন্ট থেকে অন্য দিকে সে সরে যায়, ভিডিও করে, তার মানে তার ইন্টেনশন একটু অন্য দিকে থাকে। আর ওয়াইফ যেটা চাচ্ছেন যে না তুমি এই রিলেশনশিপগুলা এগুলা তুমি আমার সাথে করবা, তো এই জন্য যেটা হচ্ছে যে আমি এই জন্যই জিজ্ঞেস করেছে যে আপনি কথা বলেছেন কিনা, হ্যাঁ, এবং কথা বলাতে যেটা হচ্ছে যে এখন এখানে হাজবেন্ডের একটা রোল আছে, মানে তাকে আসলে এখানে একটু বুঝতে হবে যে আমি এখন হাজবেন্ড এবং আমার ওয়াইফ যেটা চাচ্ছে এটা আসলে মানে তার চাওয়াটা ইম্পর্টেন্ট মানে বোনের থেকে, হ্যাঁ, বোন, এবং সে বোনকে তার আসলে বলা দরকার যে তুমি একটু যেটাই দাও সেটা ফানি হলে ঠিক আছে, সাথে সাথে এই জিনিসটা একটু দেখো এটা ঠিক কিনা, বিকজ তাদের যখন আবার সন্তান হবেন সে জায়গাও কিন্তু তখন আবার চিন্তা করতে হবে, তখন আমার মন চাইলো আর আমি সন্তানকেও একটা সেক্সুয়াল ভিডিও পাঠিয়ে দিলাম, এটা হলে তো আবার আরেক ধরনের, মানে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে। সো ওই সেন্সে হচ্ছে যে উনি কিন্তু একদিকে ঠিক আছেন, কারণ আমাদের সবারই একটা বাউন্ডারি থাকা উচিত, আমরা কতটুকু যাব এবং কোন সময়ে যাব, হ্যাঁ, এবং সেই জায়গাটায় উনি যেটা মনে করছেন সেটা ঠিক আছে, কিন্তু হাজবেন্ড কিন্তু সেটা মনে করছে না, হাজবেন্ড মনে করছে যে না আমি যেটা করছি তুমিই বেশি চিন্তা, উল্টা উনাকে বলার চেষ্টা করছেন আর কি যে তোমারই প্রবলেম, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমার যেটা বলা যে আপনি কোনো একজন মানে প্রফেশনালসের কাছে যান, যেটা আপনি বললে হবে না, আপনার হাজবেন্ড এটা আপনাকে দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, এবং প্রফেশনালসরা তখন জিনিসটা সুন্দরভাবে যদি উপস্থাপন করেন সেখানে একটা মানে ভালো একটা বেনিফিট হবে, এবং তখন আমার কাছে লাগে যে হাজবেন্ডও ধরতে পারছেন না, হ্যাঁ, যে কোন জায়গাটায় খালি উনি কমপ্লেন করে যাচ্ছেন যে সুন্দর করে মানে কি বলে সে রাগ হচ্ছে, কেন রাগ হচ্ছে, হ্যাঁ, ওই জায়গাটা আসলে একটু বলা দরকার, মানে অনুভূতিগুলো শ্রদ্ধা করতে হবে, হ্যাঁ, এবং দুজন ভিন্ন দুটো ব্যাকগ্রাউন্ড থেকে যে এসেছে সেটাকে অ্যাকনলেজ করে নিয়ে করতে হবে, সেটাকে অ্যাকনলেজ করে নিয়েই একটা জায়গায় আসা লাগবে। আপু যেটা বলেন প্রায়োরিটি সেট করা, যে পার্টনারকে, তারপর হচ্ছে অন্যান্য সবকিছু, তো সেই জায়গাটা। হ্যাঁ, আমাদের সময় আজকে শেষ, আমরা দুটো ফোন যে পেলাম দুটোই আজকে টপিক রিলেটেড ছিল। আমাদের দর্শকদের যারা ফোন করেছেন আবার ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, আমরা বিদায় নিচ্ছি, তোমাদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে, সময় একদম শেষ। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে আমরা যখন মানে কাউকে কোনো মানে যখন আমরা মনের কথাগুলো খুলে বলার চেষ্টা করছি, সরি টপিকটা কি জানাচ্ছি আচ্ছা সরি, আমি টপিকটা হারিয়ে ফেলেছিলাম, যেটা হচ্ছে যে আমরা যখন কাউকে অতিরিক্ত খুশি করতে চাইছি এবং খুশি করতে গিয়ে যখন আমরা একেবারে নিজেদেরকে নিবেদন করে দিচ্ছি, তখন সেটি আমার মানসিক একটা তো পীড়া হচ্ছেই, সেটি কি আমার শারীরিক স্বাস্থ্যের উপরে, আমরা কিন্তু মনের স্বাস্থ্য আর শরীরের স্বাস্থ্য আমরা যে আলাদা কি না সেটা অনেক সময় বুঝি না। এই যে পীড়া হয় অন্যকে খুশি করতে গিয়ে অতিরিক্ত খুশি করার চেষ্টা করছি, তাতে করে যে মনের কষ্টটা হয় সেটা আমার শরীরের উপরে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কিনা, অর্থাৎ মন কষ্ট পেলে শরীরটাও কষ্টে পড়ে যায় কিনা, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।